আমাদের পার্টিসিপেন্ট এখনো খুব কম, 44। স্যার আজকে কি আমরা রেশিও অ্যানালিসিস এর প্রবলেম সলভিং করব? জি, আমরা সেকেন্ড প্রবলেমটা মোস্ট প্রবলি কিছু বাকি ছিল, ওগুলো আমরা সলভ করব, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। স্যার একটা কোশ্চেন করি। বলুন। স্যার আমরা যে রেশিওগুলো বের করি ওগুলো তো একটা আদর্শ মান থাকে, এগুলোর কম বেশি হলে কি হয় স্যার? এই আমরা তো এগুলো আদর্শ মানটা জানি না, যেমন কারেন্ট রেশিওর একটা আদর্শ মান দেওয়া থাকে। হ্যাঁ, কারেন্ট রেশিওর যেমন আদর্শ মান আছে, কুইক রেশিওর একটা আদর্শ মান আছে। সবগুলোতে আদর্শ মান পাবেন না, এগুলো আপনাকে কমেন্টস করার জন্য বা ইন্টারপ্রিটেশন করার জন্য আপনাকে হয়তো 2 বছরের তুলনা করতে হবে। রেশিও অ্যানালিসিস মানে হলো তুলনা করা। আপনি গত বছরের চেয়ে এবছরে আপনার ব্যবসার অবস্থাটা কি রকমের, অথবা অন্য সেম ব্যবসা করে অন্য একটা প্রতিষ্ঠানের সাথে আপনার অবস্থানটা কি রকমের। আমরা শুধু 2টা কোম্পানির ভিতরে অথবা একই কোম্পানি প্রিভিয়াস ইয়ারের সাথে আমরা তুলনা করার জন্য অবস্থানটা বোঝার জন্য আমরা রেশিওগুলো করি মূলত। স্যার আমাদের রেশিওর পরিমাণটা যদি বেশি হয়, মানে প্রিভিয়াস ইয়ার থেকে, যেমন 2019 2020, তো 2019 থেকে যদি 2020 এর রেশিওটা বেশি হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা স্যার ভালো থাকবে নাকি খারাপ থাকবে? অনেকগুলা বেশি হলে খারাপ, অনেকগুলা বেশি হলে ভালো। এখন তো সেটা রেশিও, আপনার ভলিউমটা অনেক কম আসছে। অনেক রেশিও বেশি। জি স্যার। আমারটা ইয়েস, হ্যাঁ ঠিক আছে। বলছি যে আগের কথাগুলো শোনা গেছিল নাকি? আস্তে শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। তো প্রথম যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি মানদণ্ড বা স্ট্যান্ডার্ড আমরা শুধু দুটোর ক্ষেত্রেই দেখেছি, একটা হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট রেশিও এবং একটা কুইক রেশিও। আর বাকিগুলো সেগুলো আপনাকে তুলনা করতে হবে between your organization for to previous year to current year or among the other institute, যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কি রকমের, ব্যবসা এখন কেমন চলতেছে সেটা বোঝার জন্য। তারপর কোশ্চেন করেছেন যে যদি বেশি হয় তাহলে কি ভালো না, বেশি সবসময় ভালো না, আবার কমও সবসময় ভালো না। এটা রেশিওর উপরে ডিপেন্ড করে, কোন যে রেশিওটা আমরা অ্যানালাইসিস করব তার বেশিটা ভালো না কমটা ভালো। এগুলো আমরা যখন থিওরি দিয়েছি তখন আলোচনা করছি, প্লাস হলো গত প্রবলেম 1 যখন আমরা সলভ করছি তখনও আলোচনা করছি, আবার এই প্রবলেম 2 যখন সলভ করব তখন দরকার হলে আবার আলোচনা করব। স্যার আমরা যে কাইসোর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইতে ভালোভাবে দেয়া আছে। জি, মানে এই বিষয়গুলো কাইসোর যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইটা আছে ওইখানে স্যার খুব সুন্দরভাবে দেয়া আছে। হ্যাঁ, তাহলে সবাই ওখান থেকে ফলো করতে পারেন, কমেন্ট গুলো ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এখানে একটা জিনিস দেওয়া আছে, ইন্ডাস্ট্রিজ এভারেজ আর হচ্ছে পার্ট স্ট্রিট। তো এখানে হচ্ছে আমরা যে রেশিওটা বের করি তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিজ এভারেজ দেওয়া আছে, এটা আমি স্যার বুঝতেছি না এটা আসলে কেন দেওয়া আছে। হ্যাঁ, যদি অনেক সময় মনে করেন সে রিটার্ন অন ইকুইটি, এখন এভারেজ ওখানে দেয়া আছে যে এক্সপেকটেশন ধরেন 15%, and আপনি রিটার্ন অন ইকুইটি আসতো তখন 10%, তখন ওইটার সাথে তুলনা করবেন যে টু কম্পেয়ার দি given standard, it is low rate of return, so that the company doing not so good, কারণ তার রিটার্নটা কম হচ্ছে। রিটার্ন কম মানে হলো তার প্রফিটটা আর্নটা কম হয়েছে, সেজন্য হতে পারে। অথবা রিটার্নটা কম হতে পারে যদি আপনার ক্যাপিটাল হঠাৎ করে বেড়ে যায়। তো ক্যাপিটাল যদি স্থির থাকে, স্ট্যান্ডার্ড মানে ফিক্সড থাকে, ইন দ্যাট কেস যদি কমে যায় সেক্ষেত্রে আপনি বলবেন যে
আপনার প্রফিটটা কমে গেছে বিধায় রিটার্নটা কমে গেছে। এইভাবেই আপনাকে প্রত্যেকটা ইসির সাথে তুলনা করে কমান্ডটা পাস করতে হবে। স্যার এটা তো মানে ওনার কথাটা ছিল যে আমাদের যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় কি আমরা ওই স্ট্যান্ডার্ড গুলো মনে রেখে কম্পেয়ার করে দেখাবো, নাকি যে আমরা যে দুইটা রেশিওর জন্য যে মানে স্ট্যান্ডার্ডটা আমরা জানি, কারেন্ট রেশিও এন্ড কুইক রেশিও, ওগুলোর জন্য আমরা স্ট্যান্ডার্ড ইউজ করবো, বাকিগুলোর জন্য আমরা নর্মাল ইন্টারপ্রিটেশন যেভাবে করি ওইভাবে করবো? দুটোর জন্য স্ট্যান্ডার্ড ফলো করবেন, আর বাকিগুলো নরমালি পরীক্ষাতে আসলেই 2 বছর আসবে, 2 বছরের সাথে তুলনা করে কমান্ড করবেন। ওই ক্ষেত্রে আমার ইন্টারপ্রিটেশনের জন্য ইন্ডাস্ট্রি এভারেজ গুলো মাথায় রাখার দরকার নেই, বাকি মাথা রাখার দরকার নেই। তারপরে যদি কোশ্চেনে দেয়া থাকে এবং 2 বছরও যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে বলবেন যে ওইটার সাথে যদি তুলনা করি তাহলে আমার সেকেন্ড ইয়ারটা ভালো বা ফার্স্ট ইয়ারটা আমার ভালো। আচ্ছা স্যার, আমরা হরিজন্টাল মেথডে যে বের করি, এটাতে স্যার আসলে সুবিধা কি? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, জাস্ট একটু পার্সেন্টেজ বের করতেছে আর কার উপর কত অ্যামাউন্টটা বের করে দিচ্ছে। এটা স্যার আমরা কেন করতেছি হরিজন্টাল? হরিজন্টাল কেন করতেছি? এটা আর কি বলবো, কিভাবে বুঝাবো আপনাকে? মানে আমি বলতেছি স্যার, হরিজন্টাল করলে কি আমার প্রতিষ্ঠানে হিসাবটা রাখা সহজ হচ্ছে, বা অন্য কিছু কোনো সুবিধা? না না, হরিজন্টালের উপরে তো হিসাব নির্ভর করে না। হরিজন্টাল বলতে আপনি বুঝাচ্ছেন কি যে উপরে নিচে দিয়ে যে আমরা এই তুলনাগুলো করতেছি এইগুলো? স্যার ব্যালেন্স শিটটা দেওয়া থাকে, ওখান থেকে 2টা ইয়ার থাকবে, আর ওখানে হচ্ছে আপনার ইনক্রিজ ডিক্রিজ করে তুলনা করে তারপরে পার্সেন্টেজ বের করতে হয়, তারপরে আবার বেসমেন্ট আমরা ইয়ার যেটা ধরবো তার উপরে সেই পার্সেন্টেজের অ্যামাউন্টটা বের করি। ও, এই ধরনের কোন কোশ্চেন আসছে কোন ইয়ারে? স্যার আসছে কিনা জানি না, আমি তো স্যার আসার জন্য মানে দেখতেছিলাম, এই জন্য জানতে চাচ্ছি। না, এই ধরনের কোনো কোশ্চেন আপনার এই স্টেজে আসার কথাই না। হরিজন্টালটা বেসিক্যালি আপনার কম্পেয়ার করার জন্য হয়, এক ইয়ারের ব্যালেন্স শিট থেকে আরেক ইয়ারের ব্যালেন্স শিটের জন্য হরিজন্টাল মেথডটা ফলো করা হয় হরিজন্টালের জন্য। এটা কি স্যার আসলে কোনো প্রতিষ্ঠানে বাস্তবে রাখে? হরিজন্টাল মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে ব্যালেন্স শিটটা করি এরকম নিচে নিচে, তাই না? পাশাপাশি ইয়ারে করে পাশাপাশি ইয়ারে টি ফর্মে ওই ডিফারেন্সটা কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, টি ফর্মে নরমালি এখন আর খুব বেশি একটা কোথাও করে না, আমরা অঙ্কেতে এইরকমই ফলো করি আর কি। স্যার এভাবেই আছে, এভাবে শুধু আপনার এই যে 2014 আর হচ্ছে 13, তো বেস ইয়ার হচ্ছে আমাদের 13, তো 14 থেকে 13, তো 13 থেকে 14 আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে সেটা পার্সেন্টেজ করতে হবে, তারপরে আবার হচ্ছে 13 থেকে ওই পার্সেন্টেজের টাকাটা বের করতে হবে। হ্যাঁ, আমরা তো অনেকগুলো এই 13 এর সাথে আমরা তো অ্যাকচুয়ালি 2 বছরেরই রেশিওগুলো বের করব, এবং কমান্ড যখন করব, কমান্ড যদি চাই বা ইন্টারপ্রিটেশন যদি চাই, ইন দ্যাট কেস উইল কম্পেয়ার উইথ দি 2013. Now we can start. আমরা লাস্ট ক্লাসে কোন রেশিও পর্যন্ত করছিলাম? আর ও ছিলেন, আর প্রবলেম 2 এর রেশিও পর্যন্ত ছিল। হ্যাঁ, প্রবলেম 2 এর কোন রেশিও লাস্ট করছিলাম আমরা? প্রফিটেবিলিটি রেশিও ছিল। লিকুইডিটি থেকে শুরু হবে আজকে। লিকুইডিটি শুরু হবে। লিকুইডিটি আর একটা নাম জানো কি ছিল? সলভেন্সি স্যার, সলভেন্সি। সলভেন্সি। তো আমরা আজকে এক একদিন এক একটা কথা বলবো। আজকে সলভেন্সি রেশিও সলভ করব। ওকে, সলভেন্সি রেশিও প্রথম রেশিওটা কি ছিল? কারেন্ট রেশিও। রাইট। তাহলে কারেন্ট রেশিওর সূত্রটা কি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। আপনারা যখন নিজেরাও যখন অঙ্ক করবেন সবসময় সূত্রটা মনে মনে বলবেন আর কাগজে লিখবেন, তাহলে এগুলো ভুলে যাবেন। প্র্যাকটিসটাই এই রেশিওর জন্য প্র্যাকটিসটাই হলো মেইন থিং, মনে রাখা। কাজে যখন কোন রেশিও করবেন মনে মনে এই সূত্রটা বলবেন আর কাগজে লিখবেন, তাহলে ভুল কম হবে এবং মনে থাকবে বেশি। তাহলে আমরা কারেন্ট রেশিও করব, উপরে কারেন্ট অ্যাসেট, নিচে আমরা কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করে দেখব তার পজিশনটা কি আছে। তাহলে এখানে কারেন্ট অ্যাসেট কত আছে আমাদের? 2013 সালে 1085, 2013 সালে 1085 এবং 758। রাইট। তো এটাকে ভাগ করব কারেন্ট লায়াবিলিটি দিয়ে। লায়াবিলিটি দেখেন কত আছে? কারেন্ট লায়াবিলিটি 3639। হ্যাঁ, 3639 আছে 14 তে, এবং 13 তে আছে 758। তাহলে আমাদের রেজাল্ট আসে কত?
0.29 0.29 কোন ইয়ারে? স্যার 2014 সালে হচ্ছে 0.49 0.49 আচ্ছা জি স্যার 0.49 রাইট। 0.49 কে আর কিভাবে বইয়ের প্রকাশ করা যায়? তেরো তো হচ্ছে 1.45 না, 0.49 তো রেজাল্ট আসছে, এটাকে আমি অন্য আর কিভাবে বলতে পারি? 2:1 স্ট্যান্ডার্ড, তাহলে স্যার সেটা না, আমরা লিখতে পারি কিভাবে? পার্সেন্টেজ এটা আমরা এটা তো প্রপোর্শন স্যার, অনুপাত স্যার, অনুপাত। যে আমার 1 টাকা অ্যাসেটে কত টাকা স্যার আমার আসবে স্যার? গুড, তাহলে আমরা লিখতে পারি 0.49:1। অর্থাৎ 1 টাকা যদি আমার কারেন্ট লায়াবিলিটি থাকে, তাহলে আমার কারেন্ট অ্যাসেট আছে 0.49 14তে। এবং 13তে কত রেজাল্ট আসে? 1.45 তাহলে 1.45:1। সবসময় ইস্টু দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমাদের কমান্ডটা করতে হবে, বুঝতে সুবিধা হবে, কমান্ড করতে ইজি হবে। এখানে কিন্তু পার্সেন্টেজ এর ব্যাপার নাই। সো দ্যাট আমরা বলবো যে 0.49:1 এবং 1.43 সেন্স অফ শব্দ আসতেছে, প্রচন্ড ভয় আসতেছে। এই আইসিএম এর কেউ আছেন নাকি? আইসিএম এর কেউ আছেন? তাহলে সাদ্দাম আছেন? সাদ্দাম, ওরা হোস্ট করে যায়নি। ওকে, সবাই কাইন্ডলি একটু আনমিউট করে রাখবেন। তো যেটা বলতেছিলাম যে 0.49, তার মানে হলো এখানে in the year of 13 is the better than 14, but in considering the current ratio মানে হলো কারেন্ট লায়াবিলিটি আমি কত তাড়াতাড়ি আমি যারা কারেন্ট লায়াবিলিটি আছে তাদের সিকিউরিটির বিষয় আর কি। তো এখানে যে 1 টাকা দিয়েছে তার জন্য আমার 14তে আছে মাত্র 0.49, দ্যাট ইজ নট সিকিউরড। সো দ্যাট যখন 13তে ছিল 1.43, হঠাৎ করে অনেকটাই কমে গেছে, তার মানে হলো এখানে এরপরের থেকে যারা লায়াবিলিটি তারা রিস্ক ফিল করবে, দে আর নট সিকিউরড, তাদের টাকা ফেরত পেতেও পারে নাও পারে, কাজে তারা এখান থেকে তখন সাবধান হয়ে যাবে, কারণ 13 থেকে হঠাৎ করে অনেক কমে গেছে। দ্যাট মিনস হলো সে এখানে এই লায়াবিলিটিটা নিয়ে সে অন্য কোথাও ইউজ করেছে, তার এখানে এটার এগেনস্টে তার ক্যাশ নাই। আর কুইক রেশিও যদি আমরা করি, তাহলে এখান থেকে যদি আমরা ইনভেন্টরি মাইনাস করি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, তাহলে কত হয় আমার 13 এবং 14তে? স্যার 13তে আসছে 0.77 আর 14তে 2.8:1। এখানেও ইস্টু দেবেন, ইস্টু 1, দ্যাট মিনস 1 টাকায় 0.28 এবং 13তে 1 টাকার বিনিময়ে 0.77, দ্যাট মিনস কুইক রেশিও আরো খারাপ। সো দ্যাট এই সলভেন্সি রেশিওতে এসে আমার কমান্ড কিন্তু একটাও ভালো হবে না, কারণ দুইটাই আপনার স্ট্যান্ডার্ডের চেয়ে লোয়ার, সেভাবে কমান্ড করতে হবে। তবে বলতে পারেন যে কারেন্ট রেশিওতে 13 ইজ বেটার দ্যান 14 অ্যান্ড কুইক রেশিও অলসো বেটার দ্যান 14, সেটুকু বলা যায়, কিন্তু ওভারঅল কুইক রেশিও বা কারেন্ট রেশিও কোনোটাই ভালো না। দেন আমরা ইউজ অফ অ্যাসেট অর এফিসিয়েন্সি রেশিও দেখব। এফিসিয়েন্সি রেশিওর প্রথম রেশিওটাই ছিল আমাদের অ্যাসেট টার্নওভার রেশিও, এবং সেখানে আমরা বলেছি যে অ্যাসেট
টার্নওভার যখনই কথাটা আসে তখনই বুঝতে হবে যে রিলেটেড উইথ সেলস। সলভেন্সি রেশিও বলতে আমাদেরকে দুইটা রেশিও দিতে হবে না স্যার? ডেট টু অ্যাসেট রেশিও আর হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও, এই দুইটা স্যার সলভেন্সি রেশিওর আওতায় থাকে তো স্যার। কোনটা কোনটা স্যার সলভেন্সি রেশিও বলতেই তো ডেট টু অ্যাসেট রেশিও আর একটা হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্ন, এই দুইটা রেশিও। না, আমরা তো সলভেন্সি রেশিও বা লিকুইডিটি রেশিও আমরা দুইটা করেছি, একটা হলো কারেন্ট রেশিও, একটা হলো কুইক রেশিও। স্যার তাহলে যে কায়সা কামালের বইয়ে তো স্যার সলভেন্সি রেশিও দিয়ে, আমি তো বলেছি যে আপনি 100 উপরে রেশিও পাবেন। আমি সব রেশিও বুঝাতেও পারবো না, আমি সব রেশিও করাবো না, সব রেশিওর আমি উত্তরও দিব না। এগুলো আপনারা আরো 2-3টা স্টেজের পরে লাগবে ওগুলো আপনাদের। কাজে যেগুলো আমার না সেগুলো নিয়ে অযথা সময় আমি লস করতে চাচ্ছি না আর কি। আপনারা 5টা বই ঘাটলে দেখবেন 100 উপরে রেশিও পেয়ে যাবেন। আমরা এখানে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ঠিক ততটুকুই শিখবো। এফিসিয়েন্সি রেশিও বা ইউজ অফ অ্যাসেট, এখানে আমরা অ্যাসেট টার্নওভার দেখিয়েছি যে অ্যাসেট টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু সেলস রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল সেলস অর এনি কম্বিনেশন অফ দি অ্যাসেট। আর যখনই আমি বলেছিলাম টার্নওভার কথা যেখানেই আসবে ভাববেন যে রিলেটেড উইথ দি সেলস। টার্নওভার মানেই হলো এখানে সেলস, সো দ্যাট অ্যাসেট টার্নওভার রেশিও মানে সেলসের সাথে অ্যাসেটের একটা তুলনা। তাহলে আমার সেলস রেভিনিউ এখানে কত আসে, এবং এখানে সেলস বলতে কিন্তু টোটাল সেলস, যদি ক্রেডিট এবং ক্যাশ থাকে দুটোই আসবে। তাহলে এখানে সেলস কত আছে রেভিনিউ আমার? 14তে আছে 17,000 আর 13তে আছে 6,200। 6,200 ডিভাইডেড বাই ডিভাইডেড 13তে হচ্ছে যদি টোটাল অ্যাসেট করি, টোটাল অ্যাসেট দিয়েও করতে পারি, অথবা 4,328 13তে, আর 14তে আছে 9,934। 9,934, রাইট। এখন টোটাল অ্যাসেট দিয়েও করতে পারি, অথবা আমরা লং টার্ম অ্যাসেট দিয়েও করতে পারি। টোটাল অ্যাসেট দিয়ে করলে জি স্যার, আর আছে 1.43 13তে, আর 14তে আছে 1.71। হ্যাঁ, তাহলে আমরা তার উপরে কমান্ড করব যে আমার কত হয়েছে, 14তে কত হলো? 14তে আছে 1.71। 14তে কত আসছে আপনার? 1.71। হ্যালো, কথা শোনা যাচ্ছে? স্যার 1.71 0.71, ফাইন। আর 13তে 1.34, সরি 43। হ্যাঁ 43 1.34। স্যার 1.43। এত ডিফারেন্স হবে কেন? 1.43 তো ঠিক আছে স্যার। সবাই কি টোটাল অ্যাসেট নিয়েছেন? টোটাল অ্যাসেট, জি স্যার টোটাল অ্যাসেট। ওকে, দুটেই করতে পারেন, টোটাল অ্যাসেটও করতে পারেন, লং টার্ম অ্যাসেটও করতে পারেন। স্যার একটা কোশ্চেন, এরপরে আমরা ক্যাপিটাল টার্নওভার করব। ক্যাপিটাল টার্নওভার মিন্স অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স অ্যান্ড লেন্ডার্স। আর হলো তুলনা করব কার সাথে? যেহেতু টার্নওভার সেলস এর সাথে তুলনা করব। তাহলে আমরা ক্যাপিটাল টার্নওভার রেশিও ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ এখানে করা যাবে কিনা? স্যার এখানে এভারেজ করে করাটা কঠিন হবে। হ্যাঁ, করতে পারবেন, 14 করতে পারবেন, 13 থেকে আবার একটু ঝামেলা হবে। জি স্যার, আপনি বলছেন দুইটা ইয়ার থাকলে এভারেজ না করতে। হ্যাঁ, সেক্ষেত্রে আর সূত্রে লিখবেন না, তাহলে শুধু লিখবেন ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার এন্ড লেন্ডার্স, ওইটা লিখে আগাই যাবে নাকি। তাহলে এখানে আপনার কত আসে? 13তে সেলস রেভিনিউ তো ছিল 6,200 আর 14তে ছিল 17,000 ডিভাইডেড বাই 14তে আছে 2.70 আর 13তে আছে 1.74। 1.70। তাহলে এর অর্থ কি? এভারেজ ক্যাপিটাল কত এমপ্লয়েড এখানে? জি, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 14তে কত স্যার? না, এভারেজ হচ্ছে যে 3,933 প্লাস হচ্ছে যে 2,362। আমরা তো আমরা এভারেজ করতেছি না, কারণ কি
অ্যাভারেজ করতে পারবো 14টা আমাদের জন্য খুব সহজ হবে, কারণ 13 এবং 14 দুটো যোগ করে আমরা অ্যাভারেজ করতে পারবো। কিন্তু 13তে গিয়ে আবার অ্যাভারেজ করতে গেলে আমার প্রফিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে সময়টা একটু বেশি লেগে যাবে। সেই জন্য আমরা অ্যাভারেজ যেহেতু করবো না আর অ্যাভারেজ লিখবো না, তখন আমরা লিখবো ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স অ্যান্ড লেন্ডার্স, দুইজনের মিলে যা হয়। তা আমরা 13তে দেখেছি যে ইকুইটি আছে 3,338, হ্যাঁ, আর আছে রাইট, এই দুটো যোগ করলে হবে কত? 3,570। আর 14তে আসবে 6,000, 6,295, রাইট, 6,295। কত যোগ করলে হচ্ছে এটা? আপনার ক্যাপিটাল এমপ্লয়েড আছে দেয়াই আছে 3,933, আর নন কারেন্ট আছে 2,362। এই দুটো যোগ করলে আপনার আসবে 6,295। স্যার বলতেছিলেন তো যে যোগ করা লাগবে না এভারেজ করার জন্য। জি, বলতেছিলেন না যে যোগ করা লাগবে না এভারেজ করার জন্য? এভারেজ না, আমরা তো অ্যাভারেজ করতেছি না, আমরা করতেছি আপনার ওই যে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড বাইট করতেছি, আমরা তো অ্যাভারেজ করতেছি না। তো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে ইকুইটির সাথে আপনার নন অ্যাসেটস, যেটা নন কারেন্ট লায়াবিলিটি, দ্যাট মিন্স লং টার্ম লায়াবিলিটি বা লং টার্ম ডেট যোগ করেছি। সেজন্য এখানে হয়েছে 6,295 আর হলো 3,570, দ্যাট মিন্স 2.7:1, মানে 1 টাকা ক্যাপিটালে আপনার রিটার্ন আসতেছে 2.7 14-এ, আর 13-এ আসতেছে 1 টাকার বিনিময়ে 1.7। So that we can say that the 2014 is better than 13, তাই না? 1 টাকার সাথে যদি আমি তুলনা করি সেই ক্ষেত্রে অবশ্যই 14 ভালো, রিটার্নটা ভালো দেন 13-র চেয়ে। দেন আমরা কি করব? রাইট, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার আমরা সবগুলোই করব কোশ্চেনে যাই যাক প্র্যাকটিসের জন্য। নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, সেখানে আমরা বলেছি যে সেলস রেভিনিউ ডিভাইডেড বাই নন কারেন্ট অ্যাসেট। তাহলে সেলস রেভিনিউ তো আগে আমরা বের করছি, নন কারেন্ট অ্যাসেট মানে হলো ডেপ্ট, শুধু ডেপ্ট বা লং টার্ম লায়াবিলিটি। তাহলে রেভিনিউ ডিভাইডেড বাই লং টার্ম লায়াবিলিটি, দ্যাট মিন্স 18তে আছে 8,142, আর আছে ওইটা আছে আপনার 3,243। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমার নন কারেন্ট অ্যাসেট দেখা যায় যে আমার রিটার্ন আসে 1 টাকার বিনিময়ে 2.09। এখানে রেজাল্ট আসে 2.09, কিন্তু আমি ইচ্ছা করি 2.09:1 করলাম, আমার কমান্ড করতে খুব সুবিধা হবে, সেই জন্য এটা রেজাল্ট আসে 1.92, কিন্তু আমি করেছি 1.92:1 আমার কমান্ডসের সুবিধার জন্য। 1 টাকার বিনিময়ে 1 টাকা 92 পয়সা আর 1 টাকার বিনিময়ে 2 টাকা 9 পয়সা। তো দ্যাট এখানেও 2014। হ্যাঁ, নয়েজ তো পাচ্ছি, কিন্তু আমি যে হোস্টকে ডাকতেছি, যারা কথা বলে স্যার কথার পরে একটু মিউট করে দিলে স্যার নয়েজটা আসবে না। অনেকে কথা বলার পরে আনমিউটই থেকে যাচ্ছে। আর আপনাকে হোস্ট করা হয়েছে স্যার, দেখেন আমার হোস্ট করা হলে কখন করছো রে বাবা? আমার তো আমি তো দেখলাম স্যার, এখন উঠছিল স্ক্রিনে, এই মাত্র করলো। জি, আমি সবাইকে মিউট করে দিলাম। ওকে, এখন গেল। এরপরে তাহলে আমরা কি রেশিও করব? আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও করব। ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্রটা কি ছিল? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি।
তো কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ সেলস, কস্ট অফ গুড অথবা কস্ট অফ সেলস ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। তাহলে এখানে দেখেন কত আছে সেটা সবাই একটু করেন তাহলে। ইনভেন্টরি টার্নওভার রেশিও, কস্ট অফ সেল। ইনভেন্টরি চাই নাই, চাইছে স্যার? আমি তো আগেই বললাম যে অঙ্ক চাইনি, কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি সবগুলাই। ওকে স্যার, ওকে। মাত্র যেহেতু দুটো করবো তো অঙ্ক, সেজন্য দুটোই ফুল রেশিও গুলা করতেছি, তারপরে যেটা চাইবে পরীক্ষাতে আমরা সেভাবেই করব। আমরা তো এখন প্র্যাকটিস করতেছি, এই জন্য কোশ্চেনে কি চাইলো আর দেখলাম না, নিজেরা সব করতেছি। স্যার ছোট্ট একটা জিনিস, স্যার একটা মিনিট স্যার, ইন্টারপ্রিটেশনের মধ্যে আমাদের ওই যে বাড়ছে কেন কমছে কেন, ওই কম্পারিজনের রিজনটা কি দেওয়া লাগবে অ্যানালাইসিস করে? বাড়ছে কেন, হ্যাঁ কমছে কেন না বাড়ছে কেন সেটা তো অ্যানালাইসিস করতে গেলে তো আপনার অনেক তথ্যের প্রয়োজন হবে, সেগুলো তো আপনার অঙ্কের ভিতর নাও থাকতে পারে। কেন বাড়ছে সেটা বলার দরকার নাই, বাড়ছে সেটুকু বললেই হবে। আচ্ছা ঠিক আছে। বা কোনটা বেটার, ওকে স্যার। পজিশন সম্পর্কে একটু বললেই হবে, আর কিছু না। এক লাইন বা দুই লাইন ম্যাক্সিমাম, আপনি এত সময় পাবেন না তো। আচ্ছা স্যার। মার্ক কম ই থাকবে বেশি, কাজে আপনি সংক্ষেপে এক লাইন বা দুই লাইন বললেই হবে। আচ্ছা স্যার। আমরা এখানে কস্ট অফ সেলস আছে, কিন্তু অনেক জায়গা পাবো কস্ট অফ গুডস সোল্ড, একই কথা, কিন্তু কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস একই কথা। তাহলে এখানে হলো 13,200 আর হলো 5,064। এখানে মাইনাস দেওয়া অর্থ এই না যে এটা মাইনাস ফিগার, অনেকে আবার এই জিনিসটা ভুল না করেন। এখানে মাইনাস দেওয়ার অর্থ হইলো রেভিনিউ থেকে মাইনাস হবে আর কি, সেটা বোঝানোর জন্য। তার মানে কস্ট অফ সেল বা কস্ট অফ গুডস মাইনাস হয় না কখনো, বুঝতে পারছেন সবাই? এখানে কিন্তু ব্র্যাকেট দেয়া, আপনারা আবার সূত্রের সময় ব্র্যাকেট দিয়ে নিয়েন না, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে মাইনাস। আমি স্যার নিজে কনফিউশন হয়ে গেছি, না ব্র্যাকেট দিয়ে সেলস না, এটা হলো মানে ব্র্যাকেট ইচ্ছা করেই দিয়েছে যে এটা যখন আপনি ইনকাম স্টেটমেন্ট করবেন সেলস থেকে মাইনাস হবে আর কি। কস্ট তো কখনো মাইনাস হয় না। তাহলে আমরা কস্ট অফ সেলস আছে 2 বছরই, আমরা যদি তুলনা করি তাহলে রেজাল্ট আসে কত? 14তে আসে হচ্ছে যে 17.41 আর 13তে আসে 10.1। ইনভেন্টরি ফিগারটা কি? এইটা কি আপনি যে বললেন যে 17 কত বলছেন? 17.41 টাইমসে কনভার্ট করতে হবে স্যার। টাইমস, রাইট। 17.41 মানে টাইমস। হ্যাঁ, আর ওইটা ছিল 10.12 দ্যাট ইজ টাইমস। টাইমস টাইমস মানে কি এতবার বট এন্ড সোল্ড হয়েছে, তাই না? এতবার বট এবং সোল্ড হয়েছে। তো বট এবং সোল্ড যত বেশি হবে অতই আমাদের জন্য ভালো, কোম্পানির জন্য ভালো, ওয়ার্কিং ক্যাপিটাল ভালো হয়, ব্যবসা মুভিং করে। সেই জন্যই 14 ইজ বেটার দ্যান 13। নাও ইনভেন্টরি টার্নওভার রেশিওর পরে কি আছে আমাদের? ইনভেন্টরি ডেজ। ইনভেন্টরি ডেজ কি হবে? সূত্রটা কি মনে আছে? এভারেজ ইনভেন্টরি বাই কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এখানে আমরা এভারেজ করতে পারতেছি না, কারণ আমার ওপেনিং ক্লোজিং ইনভেন্টরি নাই। সো আমরা কিন্তু সূত্রে এভারেজ লিখবো না, শুধু ইনভেন্টরি লিখবো, কারণ এখানে আমার কিন্তু ওপেনিং বা ক্লোজিং দেয়া নাই, কাজে এভারেজ করতে পারবো না। করতে পারবো, একদম যে পারবো না তা না। আমার এখানে আছে না, এই যে 13 14 আছে, করতে পারবো, কিন্তু বাট 13 জন্য গিয়ে আবার সমস্যা হবে, কাজে এভারেজ আর বলা দরকার না, শুধু ইনভেন্টরি বলবো। তাহলে আমাদের ইনভেন্টরি ডেজ কতদিন আসে দেখেন। স্যার ডেজকে তো ইনভেন্টরি টার্নওভার দিয়ে 365 কে ভাগ করলে ইনভেন্টরি ডেজ বের হয়ে যাবে। যে যেভাবে পারেন, আমি সূত্র দিয়েছি আপনাদের জন্য, যেভাবে জিনিসটা হলো উল্টা, তাই না? ইনভেন্টরি ডেজটা হলো উল্টা, তো কাজে আমরা তো সূত্র দিয়ে দিচ্ছি, ইনভেন্টরি ডেজের সূত্র দিয়ে দিচ্ছি।
সেখানে কি বলছিলাম আমরা, মনে আছে কারো? সেখানে বলেছিলাম যে ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ সেলস, হ্যাঁ জাস্ট ওটার উল্টা ইনটু 365 বলছিলাম। তো সেটা হ্যাঁ ওইভাবে করে দেখেন, যে যেভাবে পারেন, অসুবিধা নেই। ডেজ কতদিন আসছে আমাদের? 21 days 36 days, রাইট, 21 days 36 days। রাইট, 21.90 days 36.50 days, তার মানে এটা 37 days হবে, এটা 22 days হবে। তার মানে কি, ইনভেন্টরিটা বিক্রির আগ পর্যন্ত, সে পণ্যটা বিক্রির আগ পর্যন্ত সে ইনভেন্টরি থাকতেছে, স্টে করতেছে। এর স্টের দিন হলো 22 দিন, এর স্টের দিন হলো 37 days। সো দ্যাট obviously 14 better than the 13, because here the in the year of 14 the inventories stay in a store before sales only 22 days, but in the year of 2030 stay only 37 days, so that এই 37 যেহেতু বেশি দিন, ইনভেন্টরির ক্ষেত্রে যত বেশি হবে তত মুভিংটা কম হচ্ছে, অথবা ওয়ার্কিং ক্যাপিটালে মুভিংটা কম হচ্ছে, সেই জন্যই এই ক্ষেত্রে কমটাই ভালো। ইনভেন্টরি আমার তো 758 কে 13,200 দিয়ে ভাগ করে 365 দিয়ে গুণ করলে 20.95 আসে, 20.95 আসে। জি স্যার, 20.96 এ আসে, 20 মানে 21 হবে। জি স্যার, 21 হবে। আর হচ্ছে 36.03 ওটা 21 হবে না? আচ্ছা, আর এটা? জি স্যার, 21 হবে। এটা 36.04 তাহলে 36। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, ওকে। টিচাররা তো একটু ভুল করবি, এটা ধরার জন্যই তো স্টুডেন্টরা থাকবে। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। নাও আমরা এরপর কোন রেশিও করব? রিসিভেবল কালেকশন পিরিয়ড। রাইট, রিসিভেবল কালেকশন পিরিয়ড বের করেন সবাই। ট্রেড রিসিভেবল ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস বা ক্রেডিট সেলস। তো ক্রেডিট সেলস তো আমার নাই, শুধু সেলসই আছে, সো দ্যাট এইটাই নেব। এখানে বলা নাই ক্রেডিট না ক্যাশ। একটু ইয়ার প্রেশার মানেন না, না কেমন যেন ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ঢুকলেই, তাই না? সকালেও এই সেম ইয়েটা পাইলাম। হ্যান্ড ওয়াশটা কোথায়? হাত ধোয়ার ইয়ে বাইরে না? হ্যাঁ, আচ্ছা স্যার, সূত্রের মধ্যেও কি আমরা ক্রেডিট সেলস লিখবো নাকি সেলস লিখবো, যদি মানে না পাই আর কি? ক্রেডিট সেলস যদি না দেওয়া থাকে, যদি না পান তাহলে শুধু সেলস লিখবেন বা রেভিনিউ লিখবেন। এখানে কোশ্চেনে যেভাবে থাকবে যেটা দেওয়া আছে সেটাই বসাই দিব। সেটা বসালে আপনার জন্য সুন্দর হয়, ভুল হবে না, এবং মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার লিখলেন সূত্র একরকমের, কিন্তু আপনি বসানোর সময় আর এক রকমের বসালেন, তখন আবার আপনাকে নোট দিতে হবে। ওকে, আপনি যদি এখানে মনে করেন যে আপনি লেখেন যে ক্রেডিট সেলস, রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস, তাহলে এখানে তো ক্রেডিট কোনটা বলা নাই, তখন আপনাকে নোট দিতে হবে অ্যাসিউম দ্যাট দি রেভিনিউ মিন্স দি ক্রেডিট সেলস বা ক্রেডিট রেভিনিউ। আমি ডিরেক্টলি রেভিনিউ বসাই দেব এখন। তাহলে শুধু রেভিনিউ বসাবেন সেই ক্ষেত্রে, সেটাই বলছি। ইনটু 365, 365 দিন, যেহেতু ওখানে রিসিভেবল কালেকশন পিরিয়ড আছে বা ডেজ আছে। তাহলে 14তে কত দিন আসে আর 13তে কত দিন আসে? 14তে আসছে 19 ডেজ, আর হচ্ছে 13তে আসছে 28। হ্যাঁ, 13তে আসছে আমার 28। কিভাবে ভাই? স্যার 17 আর 11 আসে স্যার। স্যার 17 এবং 11। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে আমার কাছে মনে হয়। আপনি ভুল করেছেন মনে হয়। স্যার আমি দেখতেছি।
দেখেন এখানে 195, এখানে 394। এটা হলো 17.4 আছে, ওইটা 11 ধরা যায়। 11 ধরা যায়, 17 আর 11। তাহলে এখানে দেখেন যে রিসিভেবল কালেকশন পিরিয়ড দ্যাট অর রিসিভেবল ডেজ, অর্থাৎ আপনি বিক্রির পরে মানুষের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টা এখানে বোঝাচ্ছে। তাহলে আপনি 13তে আদায় করতেছেন 11 দিনের ভিতরে, 11 দিনের মধ্যেই বা 11 দিন পর পরে আদায় হচ্ছে, আর এখানে 17 দিন লাগতেছে। সো দ্যাট এই ক্ষেত্রে এই রিসিভেবল কালেকশনের ক্ষেত্রে 13টা ভালো, 2013 বেটার। আবার এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, আরো একটা গুড পয়েন্ট, সেটা 2 বছরের জন্যই। সেটা হলো যে ওরা কেউই হয়তো ডিসকাউন্ট নিতে পারতেছে না। হ্যাঁ, আপনি ফুল টাকায় পাচ্ছেন, ডিসকাউন্টটা ওরা রিসিভ করতে পারতেছে না, কারণ ডিসকাউন্ট নর্মালি 8 থেকে 10 দিন থাকে। তো এখানে হলো 11 দিন এবং 7 ডেজ। সো দ্যাট এখানে বোঝা যাচ্ছে যে ডিসকাউন্টও তারা এনজয় করতে পারতেছে না, কোম্পানি অল্প সময়ের মধ্যে তার ফুল টাকাটাই পেয়ে যাচ্ছে। ইট ইজ গুড সাইন। দেন পেয়াবেল পিরিয়ড, পেয়াবেল সেক্ষেত্রে আমরা বলছিলাম যে পেয়াবেল মিনস payable divided by cost of sales or purchase. Cost of sales or purchase, যেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকবে আমি সেইটাই নেব। অনেক সময় কস্ট অফ সেলসও থাকতে পারে, অনেক সময় পারচেজও থাকতে পারে। যেটা অ্যাভেলেবেল আমি সেইটাই নেব। এখানে দেখুন পারচেজটা কিন্তু নাই, তাই না? আছে নাকি? না, না স্যার নাই, পারচেজ নাই। কাজে সূত্রে কিন্তু আমরা পারচেজ দিয়ে দিচ্ছি। আবার কোনো অঙ্কে হয়তো আপনাকে কস্ট অফ সেলস দেবে না, পারচেজ দেবে, যেখানে যেটা পাবেন। সেই জন্যই বলছি যে পেয়াবেল রিলেটেড উইথ দি পারচেজ আর কস্ট অফ সেলস। তাহলে এখানে যেহেতু পারচেজ নাই, তাহলে আমরা কস্ট অফ সেলসই নেব। আর ট্রেড পেয়াবেল তো আমি ব্যালেন্স শিটে পাবো। সেখানে এই যে এখানে আমার বলাও আছে ট্রেড এন্ড আদার পেয়াবেল। এখানে আবার সেগ্রিগেট করা নাই যে আদার কতটুকু আর ট্রেড কতটুকু। যেহেতু সেগ্রিগেট করা নাই, আমরা টোটালটাই নেব। তাহলে আমাদের কত আসে রেজাল্ট? 74 ডেজ 2014 তে, 2013 তে 45 ডেজ। 45 ডেজ। আমরা যদি একটু খেয়াল করি, দেখুন আমার রিসিভেবলের প্রয়োজন হয় মাত্র 17 দিন। হ্যাঁ, আর আমি মানুষকে দেই কত দিনে? তার মানে কি আমি বিক্রি করে আমি 2 বার বা 3 বার করে টাকাটা ইউজ করি। রাইট। আমি যার কাছ থেকে জিনিসপত্র কিনি, তার জিনিস 3 বার কেনা, 3 17 4 17 27, হ্যাঁ 40 50 60 5 5 10 কে 50 না 5 বার না 4 বার 4 টাইমস কিন্তু আমি ব্যবসা করতে পারি। বুঝতে পারছেন? মানুষের টাকা দিয়ে, আমার টাকার প্রয়োজনও হয় না, তাই বলতেছে এখানে। কারণ আমি 17 ডেজের মধ্যে আমি আমার বিক্রি টাকা পেয়ে যাই, কিন্তু আমি যখন পারচেজ করি তখন আমি পরিশোধ করি 74 ডেজে, আর 13 করি 45 ডেজ। ইট ইজ অলসো বেটার, বাট 14 ইজ মোর বেটার দেন 13। কারণ পেমেন্টটা আমার যদি আমি ডিসকাউন্ট পাচ্ছি না, ডিসকাউন্ট না পেলেও আমি মানে বলতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল আমার প্রয়োজনই হয় না। স্যার ব্যাংক লোন থেকে বাঁচা যায়। হ্যাঁ, মানুষের টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি আর কি। ইউনিলিভার স্যার, ইউনিলিভার আমার কোম্পানির একই অবস্থা, 75 দিনের পেমেন্ট দেয় আর ক্যাশ সেল করে। তা আপনি মিলে গেছে আপনার কোম্পানির সাথে, পুরাটা মিলে যাচ্ছে। ভালো, তো ভালো। ওকে, নেক্সট আমরা কি করব? স্ট্রাকচার অথবা গিয়ারিং রেশিও। গিয়ারিং রেশিও, সেখানে আমরা বলছিলাম যে গিয়ারিং রেশিও আর লিভারেজ রেশিও। সেখানে আমরা বলছি ডেট ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 100। তাহলে তাতে কত আসে আমার? 13 দেখেন, 13 আমার ডেট কত ছিল? এখানে ডেট বলতে কিন্তু লং টার্ম। 13 ছিল 232 আর 14 ছিল 2362, রাইট। তাহলে 2362 আর 232 ডিভাইডেড বাই
ইকুইটি। জি স্যার, এগুলো হচ্ছে 3933 আর হচ্ছে যায় 200, ল্যান্ডার হচ্ছে যায় 2362, এটা 14 তে, আর 13 তে 3338 আর হচ্ছে প্লাস হচ্ছে যায় 2232। রাইট, 3933। জি স্যার। আমরা এটাকে দুভাবেই কিন্তু আমরা করতে পারবো। একটা আমরা ডেপ্টকে তুলনা করতে পারবো টোটাল ক্যাপিটাল এমপ্লয়ের সাথে, অথবা শুধু ক্যাপিটালের সাথে। কিন্তু আমরা সূত্র দিয়েছি টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে সেখানে তো আপনার যেটা বলেছেন এটা শুধুমাত্র ইকুইটি, কিন্তু এটা তো টোটাল না। টোটাল তো এটা সহ হবে, লং টার্ম সহ হবে। ল্যান্ডারটা আনা হচ্ছে স্যার। জি স্যার, ল্যান্ডার হচ্ছে যে 2362। জি, তাহলে টোটাল সহ কত হলো? টোটাল হচ্ছে যে 6295। জি, আর হচ্ছে 2013 হচ্ছে যে 3570। রাইট স্যার। এক বছরের জন্য করলে তো আমরা এভারেজ করে করতাম, তাই না স্যার? যদি এক বছর যদি হয় ওপেনিং করে যদি একবার এভারেজ করার সুযোগ তাহলে এভারেজ করবেন, আর সুযোগ না থাকলে দুটো যোগ করে করবেন আর কি, যেটাকে আমরা। তাহলে আমাদের গিয়ারিং রেশিও 14 এবং 17 কত আসলো? 16 আসলো, 13 আসলো 6%, এবং 16 আসছে 37.25। জি স্যার, মানে 38 আর হলো 6। তাহলে আমরা ইসের অনুপাতে আমাদের ক্যাপিটালের উপরে যে রিটার্ন, টোটাল ক্যাপিটালের উপরে যে রিটার্ন, সেটা মোর বেটার দ্যান 13। এটা হলো 6% আর এর 38%, সেটা অনেক বেশি। এরপরে আমরা করব ডেপ্ট ইকুইটি রেশিও, মানে হলো ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি। ইকুইটি বলতে এখানে শুধুমাত্র ওনার্স ইকুইটি, আর শুধুমাত্র ডেপ্ট। লোনের সাথে আমার মালিকের টাকা এবং লোন এই দুইটার তুলনা করতেছি। তাহলে আমার ওখানে ছিল 3933 ছিল ইকুইটি 14-তে, আর 13-তে ছিল 3338, আর ডেপ্ট ছিল 2362 আর হলো 232। তাহলে ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি, তাহলে আমার রেশিও কত আসে? 60। 14-তে 60 মানে হলো 60.1, তাই না? 60.1। সরি, এটা কি রাউন্ড 60 আসছে? আমার 60 করছিলাম আমি ক্যালকুলেশন, আমি দেখি আবার ট্রাই করি। আচ্ছা 60 রাখলাম, আচ্ছা 60 থাকলো, অসুবিধা নেই, রাউন্ড করলাম। তাহলে 60 মানে 60% মানে হলো 60.100 টাকা যদি আপনার ক্যাপিটাল হয়, তাহলে 60 টাকা হলো আপনার ডেপ্ট। আমরা এই জন্য যখনই কিছু কিছু রেশিও আমরা এইভাবেই লিখবো, পার্সেন্টেজে না লিখে ইস্টুতি দিয়ে লিখবো, তাহলে আমাদের কমান্ড করতে খুব সোজা হবে। অর্থাৎ 60 টাকা হলো আমার ডেপ্ট আর 100 টাকা হলো আমার ইকুইটি। এখন যদি আমি আরো কমাই, তাহলে এখানে আমি বলতে পারি যে 6:10, অথবা বলতে পারি 3:5। তাহলে 3:5 যদি আমি বলি, তাহলে বোঝা যাবে যে 5 টাকা যদি আমার ইকুইটি হয়, তো 3 টাকা হলো আমার ডেপ্ট। স্যার, এটা 3:1 লিখতে গেলে কি ওই স্টেপ বাই স্টেপ কমে ওয়ার্কিং করে দেখাতে হবে না একবারে লিখতে হবে? 60:100 এইটা লিখে পরে সরাসরি চলে যাবেন, অসুবিধা নেই। কারণ ওইটা আপনার 20 দিয়ে যদি করেন, তাহলে এটা 3 হবে, ওটা 20 দিয়ে ভাগ করলে 5 হবে। তোমরা সরাসরি করতে পারেন 3:5। আর এটা পার্সেন্টেজে থাকলে স্যার বোঝা যায় যে আমার 60% হলো স্যার ডেট, তার মানে ইকুইটি হলো স্যার 40%।
হ্যাঁ বোঝা যায়, কিন্তু এরকম পাশাপাশি দেখলে আপনি অনেক সময় অনেক জায়গায় এই ধরনের রেশিও পাবেন, তো তখন আবার ওই পার্সেন্টেজ না পাই এইভাবে পাবেন। সেই জন্য আমরা দুইটাই প্র্যাকটিস করতেছি, যেভাবেই থাকুক আমরা জানি বুঝতে পারি আর কি। দেন আমাদের লাস্ট ওয়ান হলো সিকিউরিটি রেশিও। সেটা আমরা বলেছিলাম যে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন। তাহলে সেটা কি আছে আমাদের? অপারেটিং প্রফিট আছে আর লস অপারেটিং প্রফিট 13 সালে লস হয়েছে। হ্যাঁ অপারেটিং প্রফিট আছে আর 14 তে প্রফিট হচ্ছে, 13 তে লস হয়েছে। হ্যাঁ রাইট। তো ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন। ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন আছে স্যার, একটা বের করছিলাম। ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন তার মানে হলো এই ফাইনান্স কস্ট আছে, ইনকাম স্টেটমেন্টে ফাইনান্স কস্ট যেটা ওটা হবে, ফাইনান্স কস্ট যেটা সেটা পাইছি স্যার। আচ্ছা তাহলে সেটা কত? সেটা হচ্ছে 45 আছে 14 তে 13 তে, আর 340 আছে 14 তে। আমরা এখানে দেখছি 340 14 তে ইন্টারেস্ট কভারেজ ফাইনান্সিয়াল কস্ট। হ্যাঁ প্রফিট তো ঠিকই আছে 78 আর 560 345। তাহলে এখানে আসে 1.6 টাইম আর এখানে আসে মাইনাস 1.7 টাইম। আর এখানে ওই ফাইন্যান্স কস্টটাকেই আমরা ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করব না স্যার? রাইট, ফাইন্যান্স কস্টটাকে অন্য ভাষায় ইন্টারেস্ট বলা হয়। ওকে স্যার, ক্লিয়ার স্যার। এই যে আপনি এখানে আছে এই যে ফাইন্যান্স কস্ট, বুঝতে পেরেছেন? ফাইন্যান্স কস্টই মানে হলো ইন্টারেস্ট। তাহলে আমরা মোটামুটি রেশিওর দুটো প্রবলেমই করলাম এবং প্রত্যেকটা রেশিও উপরে আমরা কম বেশি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তাহলে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। আর কুইক রেশিওটা একটু বুঝিয়ে দিবেন স্যার? কুইক রেশিওটা আমি একটু মিস করছি স্যার। কুইক রেশিও আমরা সূত্রে জানা আগে, সূত্রে আমরা বলেছিলাম যে কুইক রেশিও হলো কুইক যে যখনই কুইক কারেন্ট অ্যাসেট ডিভাইড মাইনাস ইনভেন্টরিজ ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। না, আমি বলছি যে কুইক যখনই বলবো তখনই ভাববেন যে কারেন্ট অ্যাসেট থেকে শুধু এই যে কারেন্ট রেশিও বের করছি, এখানে দেখেন এই যে লায়াবিলিটি আছে যা, এখানেও লায়াবিলিটি সেম। শুধুমাত্র আমরা এই যে 1792 শুধু আমি কারেন্ট অ্যাসেট বলছি, এখান থেকে শুধুমাত্র এই যে ইনভেন্টরিটাকে বাদ দিছি 758। তার মানে যখনই কুইক বলবো তখন শুধু একটু খেয়াল করবেন যে কারেন্ট অ্যাসেট যেটা আছে তার থেকে শুধু ইনভেন্টরিটা বাদ দেবো, তাহলে আমার কুইক অ্যাসেট পেয়ে যাবে। লাইব্রেরি তো ওই কারেন্ট রেশিও তো লাইব্রেরিটি আছে থাকবে, এখানেও থাকবে একই জিনিস, শুধুমাত্র অ্যাসেটটাকে আমি কুইক করে নেব। কুইক করতে গেলে আমি ইনভেন্টরিটাকে মাইনাস করব, এই আর কিচ্ছু না। আরেকটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট টার্নওভারটা স্যার। নন কারেন্ট অ্যাসেট টার্নওভার, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার এখানে আমরা বলছি সেলস রেভিনিউ ডিভাইডেড বাই নন কারেন্ট অ্যাসেট। জি, তাহলে সেলস রেভিনিউ দেয়া আছে, সরাসরি নিয়ে আসবো। আর নন কারেন্ট অ্যাসেট এই নামেই আছে, অথবা আমরা লং টার্ম অ্যাসেট বলি এগুলাকে, বা ওখানে ব্যালেন্স শিটে দেওয়াই আছে নন কারেন্ট অ্যাসেট, সরাসরি দেয়া আছে। কাজে আমরা এখানে ই করার কোনো কনফিউশন করার কিছু, ডাইরেক্ট ফিগার দুইটাই ডাইরেক্ট আছে, আমরা ডাইরেক্ট নিয়ে আসবো। আচ্ছা, কোনটাকে রাউন্ড আপ করবো আর কোনটাকে রাউন্ড আপ করবো না সেটা কিভাবে বুঝবো? মানে ডেজ গুলাকে রাউন্ড আপ করে নেবো না স্যার? ডেজ গুলা ধরেন অনেক সময় ফ্রাকশন থাকলে 5 বা 5 বেশি থাকলে রান করাই ভালো। মানে রান তো করবেনই, একদিন বাড়া দেবেন, আর 0.5 এর নিচে থাকলে যেটুকু ওইটুকু বাদই দিয়ে দেবেন টোটালি। সে 5.25 এটাকে 5 দিনই বলবো আমরা, কিন্তু 5.75 এটাকে আমরা 6 দিন বলবো, এটা বলাটাই বেটার। তাহলে রেশিও অ্যানালাইসিস পুরোটাই আমরা রাউন্ড আপ করে নিয়ে তারপর করবো স্যার? সবগুলা করার দরকার নাই, কিছু কিছু আছে রাউন্ড আপ না করলেও চলে, আবার কিছু কিছু আছে রাউন্ড আপ করলে ভালো হয়, দেখতেও ভালো, কমেন্টস করতেও ভালো,
যেমন দিন, এটা যদি আপনার ফ্রাকশন থাকে তাহলে আপনি কমন করতেও অসুবিধা, দেখতেও খারাপ দেখায়। আর এটা দেখতেও ভালো দেখায়, 21 দিন আর 36 দিন। এই জন্য আমরা সাধারণত এই 5-এর নিচে হইলে আমরা রাউন্ড করে ফেলি। এই আর স্যার আপনি যেমন ওই যে স্যার যেমন ইনভেন্টরি ডে এখানে দেওয়ার পরে সংখ্যা দিয়ে সলিউশনটা দিয়ে দিয়েছেন, আমরা কি সূত্র লিখতে হবে না? হ্যাঁ লিখতে হবে। আমি যেহেতু ওই প্রথমে সূত্র দিয়ে দিয়েছি, এই জন্য সূত্রটার বারবার লিখিনি আর কি, সময় কম তো আমাদেরকে বোঝানোর জন্য ওইভাবে সংখ্যাগুলো নিয়ে আসছে, সংখ্যাগুলো লিখছি। আর ওই সূত্রটা আমি মুখে বলছি, তারপর তো সূত্রটা মুখে বলছি, সূত্রটা অবশ্যই লিখতে হবে। তা না হলে যিনি খাতা দেখেন উনি কিন্তু জানলো উনি মনে করবে যে উনি জানে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি লেখেন তাহলে উনি কনফার্ম হবে যে আপনার কারো না কারো খাতা দেখে লিখেছেন। সেজন্য সূত্র দেখে ফিগার লেখাটা উত্তম। স্যার সিকিউরিটি রেশিওটা একটু দেখি স্যার। কোন রেশিও? সিকিউরিটি রেশিও লাস্ট ওয়ান ছিল আমাদের মনে হয়। জি স্যার, একদম। তো লাস্ট ওয়ান আমরা এখানে একটু সিরিয়ালটা আকপিস করে ফেলছি। এই যে সিকিউরিটি রেশিও হলো অপারেটিং প্রফিট, এটা ছিল অপারেটিং প্রফিট 2 বছরের, আর ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ করব? ইন্টারেস্ট পেয়েবল অন লং টার্ম লোন। এন্ড ইন্টারেস্ট পেয়েবল সরাসরি নাই, আছে আমাদের ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্টই মানে হলো ইন্টারেস্ট। এই যে এখানে আছে ফাইন্যান্স কস্ট, এই ফাইন্যান্স কস্টটা কি আমরা বলি ইন্টারেস্ট। 340 আর 540। এটা তো পেয়েবল না। হ্যাঁ, পেয়েবল তো একটা তো। জি স্যার, পেয়েবল হলে তো ব্যালেন্স শিটে আসবে, তাই না? আমাদের বেসিক্যালি এই অঙ্কটার জন্য আমরা এটা বের করতে পারবো না, মানে পারবো, আমরা নোট দেবো। এই যে এখানে আছে যে আদার পেয়েবল। পলিথিন দিও না, চকলেটগুলো বের করে দিও। এই যে আদার পেয়েবল বলা আছে না। আচ্ছা আচ্ছা, আমরা যখন ট্রেডে করছি তখন অ্যাসিউম করেছি যে এটা শুধুমাত্র ট্রেড পেয়েবল, রেশিও এইভাবে করতে হবে। আবার যখন ওখানে গেলাম তখন এইটুকুর মধ্যে ধরে নিয়েছি যে ওইটুকুই আদার পেয়েবল হিসেবে ওইটুকুই আছে। তাহলে কি আমাদের স্যার নোট লেখাটা উত্তম, তাই না? একটা ছোট। তা তো বটেই। আর একটা কথা হলো যদি এই সিকিউরিটি আসে তাহলে করবেন। এখন এই অঙ্কে তো আমি আপনাকে করাচ্ছি এই জন্য প্র্যাকটিস করার জন্য। কোশ্চেনে দিছি কিনা জানি না, কোশ্চেনে দেয়নি, কোশ্চেনে দেয়নি। দিলে হয়তো ওইটাই করতো, পেয়াবেলে ডাইরেক্ট দেখাই দিত। দিলে হয়তো পেয়াবেলে ডাইরেক্ট দেখাতো, যেহেতু দেয়নি ওই জন্য আর পেয়াবেল ভাঙে নাই। কিন্তু আমি প্র্যাকটিসের জন্য করাচ্ছি, আর কিছুই না। এই যেখানে দেয়নি, কাজে যেহেতু দেয়নি না করেও পারতাম, করতেছি প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমাদের রেশিও এখানে আজকে শেষ। আমরা নতুন একটা চ্যাপ্টারে ঢুকবো। সূত্রগুলো ভুলে যায়, সূত্র মনে রাখার কোনো সহজ পন্থা আছে? অনেক ডিটেইল লাগে। সূত্র মনে রাখার উপায়টা আমি বেশ কয়েকবারই বলছি যে একটু প্র্যাকটিস করতে হবে। আর আপনি যখনই অঙ্ক করবেন তখনই মনে মনে সূত্রটা করবেন, বলবেন আর কাগজ কলমে লিখবেন। তার মানে সূত্র কখনোই আপনি মনে থাকবে না। আমাদেরও এখনো মনে থাকে না, অনেক সময় মিক্সচার হয়ে যায়। সো দ্যাট যত লিখবেন এবং যত করবেন অত আপনার অটোমেটিক কলমে চলে আসবে। একটু ভুল লেখলেই দেখবেন কলম থেমে যাবে। এটা একটু প্র্যাকটিস, রেশিওটা একটু প্র্যাকটিস না করলে মনে থাকবে না। শুধুমাত্র মুখস্থ করে হলে গেলে দেখবেন যে আপনি ভুলে যাবেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা রেশিও থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা ক্যাশ দ্যাট মিনস হলো আমরা যেটাকে অনেক সময় আমরা এই ব্যাংক রিকনসিলিয়েশন হিসেবে জানি বা করি, সেই চ্যাপ্টার। অর্থাৎ এখানে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন শিখবো বা করব, কিন্তু তার আগে আমরা কিছু থিওরিটিক্যাল আলাপ করব। কারণ থিওরি আমার ক্লিয়ার না হলে আমার আপনার অঙ্ক গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। এখানে ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বোঝায়? ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ক্যাশ আমরা বলেছি যে ইন্টারনাল কন্ট্রোল। জি স্যার বলুন। আগামী বৃহস্পতিবারে এই ক্লাসটাই 8টার সময় একটু রাখেন তো স্যার, কারণ বৃহস্পতিবারে রাস্তাঘাট জ্যাম থাকে তো, ওই রাস্তাঘাটে ক্লাসটা করা কষ্ট হয়ে যায়। এটা আমার কোনো অসুবিধা নাই। আপনারা তাহলে সাদ্দাম মিয়ার সাথে যোগাযোগ করে, যেহেতু এটা আগের থেকে শিডিউলটা নিতে হয়, সব টিচারের তো টাইম ফিক্সড করা, একটু 2-3 দিন আগে। জি
এই জন্য এখন যদি বলে দিতেন আপনার একটা বলা আর আমাদের বলার মধ্যে ডিফারেন্স আছে, ওরা মনে করবে যে স্যার না আমরা যেহেতু আমি আজকের ক্লাসটা আমি শিফট করেছি, তো বৃহস্পতির ক্লাসটা আপনারা শিফট করেন। বিজনেস ম্যাথ ক্লাস আছে ও বিজনেস ম্যাথ নাকি আছে আবার 8:30 বলতেছে। ও ওইটাই চেঞ্জ করতে, সেটা চেঞ্জ করতে হলে আপনারা আপনাদের তরফ থেকে কথা বলতে হবে সাদ্দাম ভাইয়ের সাথে, আমার কোনো অসুবিধা নেই। The internal control consists of the plan of organization and all the related methods and measures adopted with business to safeguard its asset from employee theft, robbery, and unauthorized use. Enhance the accuracy and reliability of its accounting records. আমরা internal control and ক্যাশের কথা বলছি এবং ইন্টারনাল কন্ট্রোল কথা বলছি। তাহলে কেন প্রয়োজন ইন্টারনাল কন্ট্রোল? ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বুঝি, কেন করি? তাহলে আমরা বলছি যে সেফগার্ডস ইজ অ্যাসেট। এখানে অ্যাসেট বলতে কিন্তু ক্যাশকে বোঝাচ্ছে। ফ্রম এমপ্লয়ি থেফট, অনেক এমপ্লয়িরা চুরি করে নিয়ে যায়। যেমন আমার এক এমপ্লয়ি মাত্র 63 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। তো সেরকমের কোন এমপ্লয় যদি চুরি করে নিয়ে যায়, সেজন্য সেই সেফগার্ডের জন্যই আমাদের ইন্টারনাল কন্ট্রোল দরকার। রবারি মানে ডাকাতি যদি হতে পারে, সেজন্য আমার দরকার। আমার একটা যদি সেলফে থাকে বা আগুনে যদি পুড়ে না যায়, এই ধরনের যদি আমরা সেফ টাকা রাখতে পারি, তাহলে আমার সেফ সাইট। অ্যান্ড আনঅথরাইজড ইউজ মানে হলো অনৈতিকভাবে যদি আপনি সেখান থেকে টাকা আত্মসাৎ করেন, সেগুলো। Enhance the accuracy and reliability of its accounting records. অর্থাৎ যদি আপনার এই ইন্টারনাল কন্ট্রোলগুলো যদি আপনার ভালো থাকে, তাহলে enhance the accuracy and reliability, মানুষ আপনার অ্যাকাউন্টসকে তখন বেশি বিশ্বাস করবে, আপনার অ্যাকাউন্টসের উপরে তাদের আস্থা আসবে এবং তারা ইনভেস্ট করবে। আমাদের যেই দেখেন যে অনেক শেয়ার মার্কেটে অনেকগুলো কোম্পানির শেয়ার আছে। কোন কোম্পানির শেয়ার দেন 10 টাকার শেয়ার 800-900 টাকাও হয়ে যায়। আবার কোন কোম্পানির 10 টাকার শেয়ার 2 টাকাও আছে, 1 টাকাও আছে। তো এইগুলার ডিপেন্ড করে ইনহ্যান্স দি অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবিলিটি। যদি কোম্পানি দেখে তখনই মনে করে ওই কোম্পানির অ্যাকাউন্টস তো ভুয়া, ওর মধ্যে কোনো অ্যাকুরেসি নাই। হ্যাঁ, সেই জন্যই যেই কোম্পানি যত ইন্টারনাল কন্ট্রোল প্রসিদ্ধ হবে বা ভালো হবে, তার তত অ্যাকাউন্টসের অ্যাকুরেসি এবং অ্যাকাউন্টসের রিলায়েবিলিটি বেড়ে যাবে। স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার। সাদ্দাম ভাই মনে হয় ভুলে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের থিওরি সেশনগুলো পাঠাই দিছে, মানে লেকচারটা, কিন্তু এই 17 এর লেকচারটা দেয়নি। এই ইন্টারনাল এডিটর 17 এর 18 আমরা পাইনি। ম্যাথ দিয়েছে দুইটা ম্যাথ দিয়েছে, বাট এই থিওরিটা পাইনি আমরা। ম্যাথ পাইছি স্যার। ব্যাংক রিকনসিলিয়েশন পাঠাই দিয়েছে, কিন্তু 17 18টা দেয়নি। না ঠিক আছে ওটা পাইনি। আজকে দিছে এটা না, এটা দেয় নাই, আজকে অন্য দুইটা দিছে, ভুলে অন্য দুটো দিয়ে দিয়েছে স্যার। ম্যাথ দিয়েছে শুধু, থিওরিটা দেয় নাই আর কি। ব্যাংক রিকনসিলিয়েশনের প্রবলেম দিয়েছে আর মানে ইয়াটা দিয়েছে, কিন্তু এগুলো দেয়নি। আচ্ছা, এই সাদ্দাম আছেন নাকি? সাদ্দাম আইসিএমের কেউ আছেন? আচ্ছা দেখি স্যার। ওই যে এই কে তালেব নাকি? আসি স্যার। তালেব ওই যে এই যে আজকে যে থিওরি পড়াচ্ছি 17 18, এটা নাকি সেন্ড করা হয় না বলতেছে। হ্যাঁ স্যার, একটু স্যার এখন সাদ্দাম ভাই এখন মেইল করা হয় নাকি স্টুডেন্টদের? হ্যাঁ স্যারের ক্লাস ওই যে G1 17 এবং 18। হ্যাঁ G1 আসেন, এই পাশে আসেন স্যার, একটু লাইনে থাকেন স্যার। G1 ওই স্টুডেন্টরা বলতে আছে যে সেশন আজকে যে 17 18 এই সেশনটার এই থিওরিটা এই যে আমি স্ক্রিনে আছে, এটা নাকি দেওয়া হয়নি বলতেছে।
স্যার এই ফাইলটা স্যার আপনি আমাকে সেন্ড করছিলেন, কিন্তু স্যার আমি আসলে ওটা পাচ্ছিলাম না, তো এটা দিয়ে দিছি আর কি। ওটা আপনার এখন দেখবেন আছে পাচ্ছেন কিনা, না পাইলে দরকার আমি আবার মেইল করব। স্যার আপনি এটা মেইল করলে আমি খুঁজছিলাম স্যার, আসলে ওটা লোকেশনটা আমি পরবর্তী পর্যায়ে যে মেইলগুলো করেছি সেখানে কিন্তু আপনার প্রবলেম এবং থিওরি একত্র করেই পাঠিয়েছি। আগে যেমন আপনার প্রবলেম আলাদা দিয়েছি, থিওরি আলাদা দিয়েছি, এবার কিন্তু যেগুলো সেন্ড করতেছি থিওরি আর প্রবলেম একত্রই করে দিচ্ছি। জি স্যার, আমি স্যার আসলে আজকে একটু মতিঝিলে গেছিলাম একটা কাজে, আমি আসলে ওই সময় বুঝি না। তাহলে আপনি শুনেন, আপনি একটু দেখেন, যদি পান মেইল করে দেন, তাহলে আমাকে জানান, আমি পরে আবার মেইল করে দেবো। আচ্ছা, আমি এখনই দেখছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো এখন ইন্টারনাল গেল, এখন হলো প্রিন্সিপাল অফ ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ। কোন এক পরীক্ষায়, এক পরীক্ষা না বেশ কয়েকটা পরীক্ষাতেই আমি দেখলাম এই কোশ্চেনটা বেশি আসে। দেখলাম যে হোয়াট আর দি প্রিন্সিপাল ইউ উইল ফলো ইন কেস অফ ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ, এই ধরনের কোশ্চেন আসে মাঝে মাঝে দেখলাম। এই জন্য এটা আমি এখানে আপনাদের জন্য করলাম যে কি কি নীতি আপনি অনুসরণ করবেন আপনি ইন্টারনাল কন্ট্রোল ক্যাশকে যদি আপনি কন্ট্রোল করতে যান অভ্যন্তরীণ ভাবে। সেক্ষেত্রে আমরা 6টা প্রিন্সিপালকে আমরা প্রেফার করেছি। একটা মডেল এস্টাবলিশিং অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব যদি আপনি এস্টাবলিশ করে দিতে পারেন যে কার কি রেসপন্সিবিলিটি, কার কি দায়িত্ব, কে ক্যাশ, কার কাছে ক্যাশ থাকবে, কার কাছে চেক বই থাকবে, কে আপনার চেক লিখবে, কে মেশিন দিয়ে ওটাকে আবার ইনভয়েস করবে, এই ধরনের বিভিন্ন রেসপন্সিবিলিটি যদি আপনি আলাদা আলাদা করে দিতে পারেন। বিশেষ করে যিনি চেক লিখবে তার কাছে যদি চেক বইটা না থাকে তাহলে সব থেকে বেশি সেফ সাইডে থাকলেন আপনি। আরেকজনের কাছে যদি চেক থাকে, যার কাছে চেক আছে সে লিখতে পারবে না, এবং যিনি লিখবেন তাকে লিখতে হলে যার কাছে চেক আছে তার কাছ থেকে চেক নিয়ে লিখতে হবে। তাহলে আপনি যদি কোনো আল্লাহ না কোনো দুর্ঘটনা করেন তাহলে দুজন ইনভলভমেন্ট হতে হবে, তাহলে পারবে না। আবার আরেকজন লাগবে যিনি মেশিন দিয়ে ওটাকে ইনভয়েস করবে, যদি এরকম থাকে তাহলে 3 জন লাগবে। কাজেই তখন দেখা যাবে যে এই জিনিসটা আর তখন গোপন থাকবে না, ফ্লাশ হয়ে যাবে। সেই জন্যই ইট ইজ এ ইন্টারনাল কন্ট্রোল, এক ধরনের নীতি যে আপনি যদি আলাদা আলাদা ভাবে সবাই দায়িত্বগুলো ভাগ করে দিতে পারেন তাহলে আপনার সেক্ষেত্রে হবে, কন্ট্রোলটা ভালো হবে। সেগ্রিগেশন অফ ডিউটি, কাজগুলো ভাগ করে দিতে পারেন। স্যার ওই এস্টাবলিশিং অফ রেসপন্সিবিলিটি, এটার এক্সাম্পলটা আরেকবার একটু যদি স্যার। ধরুন যে ক্যাশ বইটা মানে চেক বইটা একজনের কাছে থাকলো, তাকে আপনি তাকে রেসপন্সিবিলিটি দিয়ে দিলেন, চেক বইটা ভোল্টে রাখার দায়িত্ব তোমার, ভোল্টের চাবি থাকবে তোমার কাছে মিস্টার এক্স। আর মিস্টার ওয়াই কে বললেন যে তুমি চেক যখন ইস্যু হবে তখন চেকের উপর যে ফিগার গুলা লেখা সেটা তুমি মিস্টার ওয়াই লিখবা। এবং জেড কে বললেন যে তুমি করবা, ওই যে ইম্বোর্সমেন্ট সিলটা দেবে। তাহলে দেখা যাবে যে একটা চেক ইস্যু করতে গেলে 3 জনের রেসপন্সিবিলিটি চলে আসবে। হ্যাঁ, এরকম হতে পারে। অথবা চাবিটা একজনের কাছে থাকতে পারে। আবার যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনি ডিউটির ভিতরে ফালান তাহলে সেটা যদি কর্মচারী লেভেলে হয় তাহলে ডিউটি ভাগ করে দিতে পারেন। যেমন সিকিউরিটি ডিউটি ভাগ করে দিতে পারেন, বা আপনার ক্যাশের সাথে যে সমস্ত ক্যাশিয়ার অথবা অন্যান্য যারা জড়িত তাদের ডিউটি এটা ভাগ করে দিতে পারেন সেইভাবে। তারপর বলছি ডকুমেন্টেশন প্রসিডিউর। এটা হলো কি, একটা চেক যদি ইস্যু করতে হয় কাউকে তাহলে সেটা দেখা যাবে যে আপনাকে প্রথমে নোট অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে, তারপরে কি বাবদ আপনাকে চেক ইস্যু করতে হবে তার ব্যাখ্যা দিতে হবে, ওখানে তার ডকুমেন্ট গুলো দিতে হবে। যদি কোনো বিল পেমেন্ট হয় সেগুলো আপনাকে সেই বিলের কপি সহ নোট দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে একটা সেকশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে আপনি পাঠিয়ে দিলেন পেমেন্ট সেকশন মানে চেক সেকশনে যাওয়ার পরে তারা আবার সেই চেক লেখার জন্য ওই যে একটু আগে যেগুলো বললাম ওইগুলো তখন সমন্বয় করে সে চেক লিখবে। এই যে আপনার এভাবে কন্ট্রোল করতে পারেন। অথবা আপনারা খেয়াল করছেন না, ব্যাংকে যেমন ডকুমেন্টেশন প্রসিডিউর কি রকমের, মনে করেন আপনি যদি একটা চেক নিয়ে যান, একজনে কি করে ওই আপনার সিগনেচারটা ঠিক আছে কিনা
সেইটা সে মেশিনে ওপেন করে শুধু দেখে দেয়। আরেকজনে দেখা যাবে সে চেকটাই ই করে, মানে পেমেন্ট করার জন্য অ্যাডভাইস দিয়ে দেয়, সে চেক করে আবার পেমেন্টের ইটা দিয়ে দেয়, দুজনে চেক করে। তো দিস ইজ কল্ড ডকুমেন্টেশন প্রসিডিউর, অর্থাৎ ডকুমেন্টের মাধ্যমে যদি কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল থ্রু দি ডকুমেন্টেশন, সেটাকে বলা হয় ডকুমেন্টেশন প্রসিডিউর। তারপরে ফিজিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল, এগুলো এখন প্রত্যেক অফিসে আছে। আপনি এখন তো করোনার জন্য এখন ওই যে করোনার মেশিনও মানুষ বসাইছে বিভিন্ন অফিসে। তার মানে কি, আপনি যখন একটা মেশিনের ভিতরে যাবেন, তো অটোমেটিক্যালি আপনি ফিজিক্যালি যখন আপনি ইন এবং আউট করবেন, যদি আমি একটু উদাহরণ হিসেবে বলি, আপনি আমাদের দেশে আছে কিনা আমি জানি না, আপনি যদি দেশের বাইরে যান, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে যদি যান, দেখবেন যে আপনি জামা কিনবেন বা টি শার্ট কিনবেন, শার্টের সাথে কিন্তু একটা থাকে, কি বলে ওটাকে, মেশিন দিয়ে পরে রিমুভ করে বারকোড স্যার, হ্যাঁ সিল স্যার, সিল বারকোড স্যার, বারকোড বলে, বারকোড দিয়ে মেটাল সিল থাকে। এখন এইটা আটকাইতে পারে। হ্যাঁ, এখন শুনেন, একবার আমি একবার আমি মোস্ট প্রবাবলি স্বপ্নে আছে স্যার, হ্যাঁ স্বপ্ন, এখানে অনেকে ইউজ করে না, স্বপ্নে আছে, কিন্তু আমি যেটা বলতেছি এইটা আছে কিনা আপনি খেয়াল করেন। আমি মোস্ট প্রবাবলি হয় আমেরিকাতে অথবা জার্মানিতে কোনো এক জায়গায়, আমার ঠিক অ্যাকুরেটলি মনে নাই, বেশ অনেক শপিং করলাম, পরে পেমেন্ট দিয়েছি, পেমেন্ট স্লিপ আমার কাছে আছে, কিন্তু ওরা ভুলবশত একটা রিমুভ করেনি। হ্যাঁ, একটা টি শার্ট থেকে ওই সিলটা ওরা রিমুভ করেনি, আমাকে প্যাকিং করে দিয়ে দিয়েছে। আমি যখন বের হচ্ছিলাম, প্রচন্ড ভাবে মেশিনে আওয়াজ করতেছিল, শব্দ করতেছিল। যখনই শব্দ করতেছিল, সাথে সাথে শাটার গুলা ক্লোজ করে দিল সিকিউরিটি গার্ডরা। আমি ভিতরে দাঁড়াই গেলাম, তখন যারা ভিতরে ছিল সবাই ইগুলা চেক করলো, চেক করে দেখলো যে আমার ব্যাগের মধ্যে একটা আছে যেটার নেই, ওই যে কি বলে ওটাকে রিমুভ করা হয়নি। হ্যাঁ, তো আমি দেখালাম, আমার স্লিপ দেখালাম, এই যে পেমেন্ট করেছি, দিস মাই স্লিপ। ওরা আবার এই সবগুলা মিলিয়ে দেখলো ঠিকই আছে। তখন ধরা পড়লো যে এটা অ্যাকচুয়ালি ভুলবশত, যে এই ক্যাশিয়ার সে অনেকগুলো আইটেম ছিল, তো সে ভুলে ওইটা হয়তো মেশিনটা দিয়ে খুলতে ভুল হয়ে গেছে বা ভুলে খুলতে পারেনি। এই যে দেখেন, মেশিনে কিন্তু সেটা ধরা পড়লো। হ্যাঁ, ফিজিক্যালি, এগুলোকে আমরা বলি ফিজিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল, এভাবে আপনি করতে পারেন। কিন্তু আমাদের বাংলাদেশকে এই সিস্টেম আছে যে আপনি পেমেন্ট না করে যদি বের হন, আপনাকে হর্ন দিবে বা আপনাকে আটকে রাখতে পারবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আরং ইনফিনিটি অনেক মেগামলে স্যার এখন আছে এগুলো, অনেকগুলিতে আছে, অনেক আগে থেকে আছে এগুলো। তাহলে এইটা এগুলা কি বলা হয়, ফিজিক্যাল বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স কন্ট্রোল। তারপরে হলো ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন। আপনি আলাদাভাবেও আপনি আপনার আন্ডারে যদি আপনি কাউকে সন্দেহ হয় যে না, ওর মোটিভেট গুলা, মুভমেন্ট গুলা আমার কাছে ভালো লাগতেছে না, অথবা ওর কথাবার্তা আপনি যদি অসামঞ্জস্য মনে হয়, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে ব্যক্তিগতভাবেও কাউকে ইন্টারনালি কন্ট্রোল করতে পারেন। তার দিকে নজর রাখা, সে কি করে, হ্যাঁ, তারপরে সে যেগুলা চেক লেখে সেগুলা ভুল করে কিনা বা ছিল মারে কিনা, বা এই আপনার অঙ্কে যেটা লেখলো সেইটার সাথে কথা ঠিক আছে কিনা, এগুলো তখন আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আপনি কোনো ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস কোনো একক ব্যক্তিকেও আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন যদি আপনি সেই ক্ষেত্রে কোনো সন্দেহ হয়। এরপর বলছে আদার ইন্স্যুরেন্স, আদার কন্ট্রোল মানে হলো যেমন ফাইডেলিটি ইন্স্যুরেন্স। ফাইডেলিটি ইন্স্যুরেন্স নর্মালি হয় আপনার যারা ক্যাশিয়ার, হ্যাঁ, ব্যাংকে যারা ক্যাশের দায়িত্বে থাকে, তাদের উপরে কিন্তু একটা ইন্স্যুরেন্স করা যায়, ফাইডেলিটি ইন্স্যুরেন্স। কখনো যদি তারা ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা দিবে। এগুলো নর্মালি ব্যাংকের যারা ক্যাশিয়ার হিসেবে থাকে তাদের ইস্যুর উপরে করা হয়। এবং আমার জানা মতে পল্লী বিদ্যুৎ সমিতিগুলা যেখানে বিল কালেক্ট করে, এখন করে কিনা আমি জানি না, আমি আরো 10-15 বছর আগের কথা বলি, সেখানে ওই সমস্ত ক্যাশিয়ারদেরও ভ্যালিডিটি ইন্স্যুরেন্স করা থাকতো আর কি। তো এইভাবে আপনি ইন্স্যুরেন্স করে আপনি কন্ট্রোল করতে পারেন যে পালাই গেলেও আপনার যাতে লস না হয়। দেন আর হলো এমপ্লয়িজ ট্রান্সফার অ্যান্ড ভ্যাকেশন। যদি কোনো এমপ্লয়কে আপনার খুবই সন্দেহী মনে হয়
তাকে আপনি প্রয়োজন হলে অন্যত্র বদলি করে দিতে পারেন, বদলি করে পোস্টটা আপনি খালি করে দেন, ভ্যাকেন্ট করে দেন, পরবর্তী পর্যায়ে ভালো লোক আসলে সেখানে আপনি প্লেস করে দেন। এইভাবে আপনি ইন্টারনাল কন্ট্রোল গুলো করতে পারেন ওভার ক্যাশ। বেশ কয়েকবারই পরীক্ষা আমি দেখেছি যে what are the principles you will follow in case of internal control over cash। সেক্ষেত্রে এরকমের যদি 6টা মনে থাকে দেখলেন, অন্তত মিনিমাম 4টা তো লেখা উচিত আমি মনে করি। দেন আমরা আরেকটা জিনিস আলাপ করব, সেটা হলো পেটি ক্যাশ ফান্ড, আর অথবা এটাকে অনেক সময় আমরা বলি ইমপ্রেসড ফান্ড। ব্রিটিশরা বলে পেটি ক্যাশ ফান্ড, আমেরিকানরা বলে ইমপ্রেসড ফান্ড। দুটোই একই জিনিস। এটা হলো যখন কোনো কোম্পানি কোনো কাউকে যদি দায়িত্ব দেয়া হয় এমন যে কিছু টাকা দিয়ে বলা হলো যে আমাদের যে ডে টু ডে যে এক্সপেন্ডিচার গুলো হয় ছোটখাটো, যেমন মনে করেন যে আপনার গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, অথবা যদি আপনার কোনো ডেইলি লেবার থাকে লেবার বিল, এরকম ছোটখাটো, কারো টিএডিএ বিল, হ্যাঁ, কারো কনভেন্স, একজন গেস্ট আসলো এন্টারটেনমেন্ট করালেন, এই ধরনের যে সমস্ত প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে খরচগুলা হয়, ছোট ছোট খরচগুলা হয়, সেই খরচগুলাকে তাৎক্ষণিকভাবে মিটানোর জন্য যে ক্যাশ নগদ টাকা কাউকে দিয়ে দায়িত্ব দেয়া হয়, ওই ক্যাশটাকে বলা হয় পেটি ক্যাশ ফান্ড বা ইমপ্রেসড ফান্ড বা ইমপ্রেসড সিস্টেম। এ ক্যাশ ফান্ড ইউজ টু পে রিলেটিভলি স্মল অ্যামাউন্ট টু মিট আপ ডে টু ডে অপারেশনাল এক্সপেন্সেস, যেগুলো আমি বললাম। এখানে 3টা অবস্থান আছে আপনার ওই ইমপ্রেসড ফান্ডের অবস্থান, কিন্তু 3টা। এই 3টার বেশি কখনোই কোনো অবস্থান থাকবে না, এবং যত জার্নালই দিক না কেন আপনার 3টার বেশি কোনো জার্নাল হবে না, মানে 3টার ক্ষেত্রেই শুধু জার্নাল হবে, এতটুকু শুধু মনে রাখতে হবে। সেটা হলো প্রথম যখন এস্টাবলিশিং দি ফান্ড, যখন প্রথম ফান্ডটা গঠন করা হবে, অথবা কাউকে 100 টাকা দিয়ে বলা হবে যে টাকাটা তুমি রাখো, এখান থেকে সব খুচরা পেমেন্ট গুলো তুমি করবা, সেই ক্যাশিয়ারকে যখন আপনি এইরকমের একটা নগদ টাকা দিয়ে তাকে দায়িত্ব দেবেন, যেদিন দেবেন যত টাকা দিয়ে দেবেন সেটাকে বলা হয় এস্টাবলিশিং দি ফান্ড। যখনই কোনো ফান্ড এস্টাবলিশড হবে বা তৈরি হবে, আপনি প্রথম করবেন, তখনই আপনার ওই ফান্ডকে ডেবিট করতে হবে, পেটি ক্যাশ ফান্ড অর ইমপ্রেসড ফান্ড ডেবিট হবে। এবং যেহেতু আপনি ব্যাংক থেকে টাকা তুলে এনে তাকে দিবেন নগদ টাকা, সেই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এই জার্নালটা কি সবাই বুঝেছেন? সবাই ক্লিয়ার? পেটিকে সেটা কি অ্যাসেট নাকি অ্যাসেট সঞ্চিতি বা এই টাইপের কিছু? জি জি, পেটিকেসটাকে আমি কি হিসেবে কি ট্রিট করব, কারেন্ট অ্যাসেট হিসেবে নাকি একটা রিজার্ভ বা সঞ্চিতি হিসেবে? কারেন্ট অ্যাসেট, ব্যাংক ক্যাশ যেমন কারেন্ট অ্যাসেট থাকে, পেটি ক্যাশও কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, আরেকবার একটু স্যার আমি বলছি যে যদি কখনো ইমপ্রেসড ফান্ড বা পেটি ক্যাশ ফান্ডের অঙ্ক অথবা জার্নাল আসে, সেই ক্ষেত্রে মনে রাখবেন শুধু 3টা অবস্থানই জার্নাল হবে। 3টা পেটি ক্যাশের অবস্থান হলো 3টা। প্রথমটা আমরা বলেছি এস্টাবলিশিং দি ফান্ড, অর্থাৎ ফান্ড গঠন করা। ফান্ড গঠন মানে হলো, আমি বলেছি যখন ইমপ্রেসড ফান্ড পড়েছি থিওরি, তখন আমি বলেছি যে আগেই বলেছি যে এই যে ডে টু ডে এক্সপেন্ডিচার মিট আপ করার জন্য যখন কাউকে আপনি কিছু নগদ টাকা দিয়ে দায়িত্ব দেবেন যে তুমি এই টাকা দিয়ে ছোটখাটো এই পেমেন্ট গুলো তুমি করে দিবা, সেই ফান্ডটাকে আমরা বলি ইমপ্রেসড ফান্ড বা পেটি ক্যাশ ফান্ড। এখন যেদিন আপনার প্রথম এই ফান্ডটা কাউকে দেবেন দায়িত্ব, প্রথম দিন যেদিন দেবেন, সেই দিনে যে গঠন করলেন যে টাকা দিয়ে, সেদিনকার একটা জার্নাল এন্ট্রি হবে, সেটাকে আমরা বলি পেটি ক্যাশ বা ইমপ্রেসড ফান্ড ডেবিট। আর ক্রেডিট বলতেছি ব্যাংক, এই জন্য যে ব্যাংক থেকে টাকা তুলে এনেই তো তার হাতে দেবেন নগদ, যে তোমাকে এই দায়িত্ব দিলাম 100 টাকা দিয়ে, তুমি ছোটখাটো সব খরচগুলো দিয়ে দিবা। এটা কি বলা হয় এস্টাবলিশিং দি ফান্ড। ক্লিয়ার? কিন্তু সাধারণত স্যার ব্যাংক তো মানে ক্রেডিট হয় সাধারণত মানে বাড়লে, আর কমলে তো ডেবিট হয়। এটা হয় ব্যাংক যখন এন্ট্রি করে, যখন ব্যাংক এন্ট্রি করে তখন ব্যাংক ক্রেডিট করলে টাকা বাড়ে, ব্যাংক ডেবিট করলে টাকা কমে। আপনি যখন এন্ট্রি করবেন তখন আপনি
ডেবিট করলে ব্যাংকে টাকা বাড়বে, আপনি ক্রেডিট করলে ব্যাংকে টাকা কমবে। ব্যাংক যেটা করবে সেটা উল্টা হলো আপনার। এটা হলো এটা স্যার, এটা কি আমরা ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্টকে লিখতে পারতাম? না না, ক্যাশ আর পেটি ক্যাশ বা ইন্টারেস্ট ফান্ড এক কথা না। স্যার এখানে কথাটা হচ্ছে এরকম যে কোম্পানি যে আমাকে পেটি ক্যাশ ফান্ডে টাকা দেবে, এটা কোম্পানির ক্যাশ ফান্ড থেকে দিতে পারে স্যার? জি, আবার বলুন। পেটি ক্যাশ ফান্ডের যে আমি ফান্ডটা যখন এস্টাবলিশ করবো বা ক্রিয়েট করবো, তখন স্যার অন্য কোনো সেক্টর থেকে অর্থাৎ ক্যাশ টাকাও তো কোম্পানির ম্যানেজারকে দিতে পারে এটা পেটি ক্যাশ ফান্ডে রাখার জন্য স্যার। হ্যাঁ, সেটাই তো বললাম যে সে ব্যাংক থেকে টাকা তুলে এনে ওই কথাটাই বলেছে যে আমরা ব্যাংক যে ক্রেডিট দেখাইছি ওখানে আমরা ক্যাশ ক্রেডিট দেখাতে পারি কিনা, যদি অন্য কোনো ফান্ড থেকে ক্যাশ টাকা দেওয়া হয় এটাকে। না, নরমালি সেরকমের থাকে না, সেভাবে আমরা চিন্তাও করব না। আমরা চিন্তা করবো যে আমার সব টাকা ব্যাংকে থাকে। ঠিক আছে স্যার, আমরা ওই কনসেপ্টে যাই। আমরা অন্য কোনো কনসেপ্টে গেলে জিনিসটা আমাদের হ্যাঁ স্যার পাইছি স্যার, মেইলটা আমি পাঠিয়ে দিয়েছি স্যার অলরেডি। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকেও দিয়েছি স্যার, সবাইকে দিয়েছি স্যার। ওকে, লট অফ থ্যাঙ্কস, থ্যাংক ইউ স্টুডেন্ট। ওই যে এটা সেন্ড করে দিয়েছে আপনাদের মেইলে থিওরিগুলা। গট ইট স্যার। হ্যাঁ স্যার, আসছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন আপনি সবসময় কিছু কিছু ক্ষেত্রে অ্যাজাম্পশন গুলো এমনি ভাবেই করবেন যেন আপনার ভবিষ্যতে কোনো কনফিউশন না হয়। আপনি ধরে নেবেন আপনার সব টাকা ব্যাংকে, ব্যাংক ছাড়া আপনার কোনো টাকা নেই এবং ব্যাংক ছাড়া কোনো টাকা লেনদেন হয় না। এটা ফার্স্ট আপনি কনসিডার করবেন। দেন আসেন তাহলে ক্যাশ কেন। আগেই তো বলেছি যে ব্যাংকে টাকা থাকলো, এখন মনে করেন যে আপনি একটা লেবার নিয়েছেন, আপনি কিছু শীতকাল আসছে কিছু ফুল গাছ লাগাবেন, লেবারের পেমেন্ট হলো 400 টাকা। তো লেবার, ওর তো আর ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, ওকে যদি আপনি চেক ইস্যু করে দেন ও কি টাকা পাবে? কোনোদিনই পাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? ওকে আপনি নগদ টাকা দিতে হবে। আর নগদ টাকা না দিলে ও কাজও করবে না, যে আমি ওই চেক টেক তো বসবে না, সে একজন লেবার। এই জন্যই এই যে ছোটখাটো যে জিনিসগুলো, ছোটখাটো যে পেমেন্ট গুলো, ডে টু ডে যে পেমেন্ট গুলো, অপারেশনাল যে এক্সপেন্ডিচার গুলো, এখন মনে করেন হুট করে আপনার এখন সে আপনার 1 রিম কাগজ লাগবে, 1 রিম কাগজের দাম ধরেন 300 টাকা বা 400 টাকা। তাহলে কি হবে? আপনি 1 রিম কাগজ দোকানে আনতে গিয়ে কি আপনি তাকে চেক দিয়ে আসবেন? আর আপনার কাছে বিক্রি করবে না। এই যে ছোটখাটো যে জিনিসগুলো, সেগুলো আপনাকে সবসময় নগদে করতে হবে। এখন নগদ করতে হলে আমরা একটা লোকরে এটা দায়িত্বই দেব, একজন ক্যাশিয়ার বা একজন অফিসারকে দায়িত্ব দেব যে তোমার কাছে এই টাকা থাকবে, তোমাকে এত টাকা দিলাম। সেটা আমি এখানে 100 টাকা দিয়েছি, এটা 1 লাখ টাকা হতে পারে, তাই না? এটা 1 লাখ টাকা হতে পারে বা 10,000 টাকা হতে পারে। দিলাম একজনকে, তুমি এটা রাখো। তো এখন যখনই এই টাকা তাকে দিলাম, তখনই এন্ট্রিটা হবে ক্যাশ ডেবিট, পেটি ক্যাশ, নট ক্যাশ। আমি আগেই বলেছি দেয়ার আর ফার ডিফারেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড পেটি ক্যাশ অর ইমপ্রেসড ফান্ড। আমরা এটাকে পেটি ক্যাশ ফান্ড বলতে পারি বা ইমপ্রেসড ফান্ড বলতে পারি। ইট ইজ এ ফান্ড, ক্রিয়েট করেছি, এস্টাবলিশ করেছি। কাজে কোশ্চেনে কিন্তু আপনার হয় এস্টাবলিশ থাকবে অথবা ক্রিয়েট থাকবে। ক্রিয়েট দি পেটি ক্যাশ ফান্ড বাই টাকা 10,000 অন এত তারিখ দেওয়া থাকবে। কাজে তখন এন্ট্রিটা আমাকে এইভাবে করতে হবে, পেটি ক্যাশ বা ইমপ্রেস ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ক্লিয়ার সবাই? বুঝেননি কেউ আছেন এখানে? না বুঝলে সামনে কিন্তু আর কিছুই বুঝবেন না। স্যার, ইমপ্রেসড ফান্ডটা কি এটা বুঝতে পারছি না। আমি তো এই 20 মিনিট ধরে সেই কথাটাই বললাম, ইমপ্রেস ফান্ডটা কি। আমেরিকান ল্যাঙ্গুয়েজে ইমপ্রেসড ফান্ড আর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে পেটি ক্যাশ। ঠিক আছে, থ্যাংক ইউ। সব ভালো বুঝে, এটা বুঝে না। হ্যাঁ, সবই ভালো বুঝে, উনি এই সময় মনে অন্য মনোযোগ ছিল, এই জন্য সহজ জিনিসটাও। ওকে, তাহলে আমরা আগাই আরো। ওকে, এরপরে মেকিং পেমেন্টস ফ্রম দি ফান্ড।
ওই যে ভাউচার আসলো, ওই যে বললাম যে এক লেবার ফুল গাছ লাগালো তাকে 300 টাকা পেমেন্ট করবেন, আপনার থেকে 1 রিম কাগজ নিয়ে আসলেন 400 টাকা দিয়ে পেমেন্ট করলেন, তখন কি এন্ট্রি হবে? যদি কোনো অঙ্কে বা জার্নাল এরকম আসে যে মেকিং পেমেন্ট ফ্রম দি ফান্ড টাকা এত টু অমুক XYZ বা ফর লেবার বা ফর TADA অর ফর গ্যাস বিল, টেলিফোন বিল, এই ধরনের যদি কখনো আসে, সেই তারিখ বা সেই ডেট দিয়ে সরাসরি লিখবেন নো এন্ট্রি রিকোয়ার্ড, কোনো এন্ট্রির প্রয়োজন হবে। এটাই কিন্তু আপনার জার্নাল, ওখানে লিখতে হবে নো এন্ট্রি রিকোয়ার্ড। স্যার জি বলুন। আপনার প্রতিষ্ঠানে যখন এরকম করেন তখন কি স্যার ওই যে ভাউচার গুলো আবার এইটার সাথে অ্যাড রাখা লাগে, নাকি এটা অন্য কোনো হিসাব রাখা লাগে কিনা? ভাউচার তো থাকবেই, ভাউচার না হলে তো আপনার ভাউচার তো থাকবেই, এটা সাথেই থাকবে, পেটিকেটের সাথেই ভাউচার থাকবে সব এভিডেন্স। আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো যখন ফান্ড ক্রিয়েট হবে তখন জার্নালটা শিখলাম। আমরা যখন জার্নালে যাবো তখন কিন্তু আমি কিচ্ছু বলবো না, সব আপনাদের বলতে হবে, তাহলে বুঝবো যে এই থিওরি বোঝেননি। এবং যখন জি বলুন স্যার, এই 2 নাম্বার একবার বুঝিয়ে দিবেন, মার্কেটিং পেমেন্ট ফ্রম দা ফান্ড। মার্কেটিং না, মেকিং। সরি, মেকিং। হ্যাঁ, মেকিং পেমেন্ট মানে পেমেন্ট দিয়েছেন, টু মেক পেমেন্ট, পেমেন্ট দিয়েছেন, কাউকে পেমেন্ট দিয়েছেন আপনি, হয় একটা আপনার গ্যাসের বিল দিয়েছেন, তার একটা টেলিফোনের বিল দিয়েছেন, তার একটা লেবারকে 400 টাকা পরিশোধ করেছেন, তখন বলেছি যে নো এন্ট্রি রিকোয়ার্ড, এই কথাটা লিখবেন। যদি কোনো অঙ্কে বা জার্নালে আসে যে এত তারিখে এত টাকা পরিশোধ করেছে আন্ডার ইমপ্রেসড ফান্ড অর পেটি ক্যাশ ফান্ড, ডাইরেক্ট লিখে দেবেন নো এন্ট্রি রিকোয়ার্ড। তো নো এন্ট্রি রিকোয়ার্ড লিখবা, এটার কারণটা কি স্যার? জি, এর জন্য কোনো জার্নাল হবে না। ওরে বাবা, সব একসাথে বলেন। জি স্যার, আমি বলতেছি নো এন্ট্রি রিকোয়ার্ড যে লিখলাম, সে আমি এখানে 500 টাকা দিয়েছি একটা কোনো বিল, তাহলে নো এন্ট্রি রিকোয়ার্ড লিখলাম, তাহলে কিভাবে বুঝবো যে এখানে টাকাটা দিছি? স্যার, এটা কি এভাবে যে যিনি পেটি ক্যাশ গ্রহণ করছে তার ক্ষেত্রে এন্ট্রি হবে, কিন্তু যে টাকাটা দিচ্ছে ওর ক্ষেত্রে কোনো এন্ট্রি হবে না, এরকমের কিছু স্যার? সব ক্লিয়ার হয়ে যাবে, আমি একটু নিচে গেলেই সব ক্লিয়ার হয়ে যাবে। দিন শেষে এন্ট্রি হবে স্যার। হ্যাঁ, দিনের শেষে এন্ট্রি দিতে হবে, টোটাল আজকে সারা দিনে যত পরিমাণ পেমেন্ট হয়েছে সবগুলোকে একটা জার্নালে এন্ট্রি দিতে হবে। দেখুন এখন আসেন রিপ্লেনিশিং দি ফান্ড। জি স্যার, এটা কি ওই যে পেটি ক্যাশ যেখানে আমি ডেবিট করছি এটা ওখানে ইনক্লুডেড, যার কারণে এখানে নো এন্ট্রি রিকোয়ার্ড দরকার হচ্ছে না? আপাতত একটু মনে রাখেন, পরে আমি এই যে 3 নম্বরটা বোঝাচ্ছি তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। রিপ্লেনিশিং দি ফান্ড এর অর্থ কি বাংলায় বুঝতে পারতেছেন কেউ? বিলুপ্ত করা, বিলুপ্ত করা না, বিলুপ্ত করা মানে পুনরায় চালু করা, পুনর্ফান্ড করা স্যার, রিফান্ড করা আর কি, মানে নতুন করে আবার শুরু করা। আমরা এলসিএম মেথডে বলছিলাম না যে রিপ্লেসমেন্ট কস্ট, জি স্যার বলছিলাম না রিপ্লেসমেন্ট কস্ট, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কাজে ইটস এ রিপ্লেসমেন্ট, সেটাকে বলছি রিপ্লেনিশিং দি ফান্ড, অর্থাৎ যাকে আপনি এই 10,000 টাকা দিয়েছেন তার কাছে কি সবসময় 10,000 টাকা থাকবে? না স্যার। হ্যাঁ, না স্যার, থাকবে না। আস্তে আস্তে কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। কারণ কি? কারণ কি? স্যার খরচ করবে জন্য, খরচ করবে, ফাইন, সেজন্য কমবে। এখন এই ধরুন সে এই 10,000 টাকা তার হাতে ছিল, সে অলরেডি 6,000 টাকা খরচ করে ফেলছে, এখন তার হাতে কত টাকা আছে? 4,000। এখন হ্যাঁ 4,000 আছে। এখন ওই যে কোভিড-19 চলে আসছে, কোভিড-19 আসার পরে সরকার সব ব্যাংক
বন্ধ করে দেবে, আগামী 1 সপ্তাহ কোনো ব্যাংকিং ট্রানজাকশন হবে না। কিন্তু প্রতিষ্ঠান তো আর বসে থাকবে না, তার তো খরচ আছেই। তখন ডিসিশন নিল যে না, তাহলে কিছু টাকা আবার এই 10,000 টাকা, 10,000 টাকা যেহেতু আমার লিমিট, আমার হাতে আবার 10,000 টাকায় রাখি, তা নইলে এই 7 দিন আমি চলবো কিভাবে? কিন্তু ওর কাছে আছে কত এখন? 4,000 কি আছে? নগদ, তাই না? ক্যাশ আছে। আর বাকি 6,000 গেল কোথায়? খরচ হয়ে গেছে, খরচ করেছে। এই যে এখানে যে বলছিলাম, এই যে মেকিং পেমেন্ট ফ্রম দি ফান্ড, আমি বলছিলাম নো এন্ট্রি, এন্ট্রির এই সময় দরকার নাই। এন্ট্রিটা দেবো কখন? এন্ট্রিটা দেবো এখানে যে খরচটা হয়েছে 2 নম্বরে, সেটা 3 নম্বরে এসে দেব যখন আমি ফান্ড আবার চাবো, যে আমার এই যে 6,000 টাকা খরচ করেছে, এই 6,000 টাকা আবার যখন চাবো, তখন এই এক্সপেন্সেসকে আমি ডেবিট করব। যে নামে খরচ হয়েছে সেই নাম দিয়ে ডেবিট করব। সেই জন্য আমি শুধু এক্সপেন্সেস লিখছি। তার মানে স্যার মেকিং পেমেন্ট বলতে এখানে সে অগ্রিম বলে দিছে যে আমার এত টাকা খরচ হবে, সেজন্য এটা হবে না, যখন খরচটা করবে তখন দিতে হবে। না না না, ভুল বলছেন। খরচ তো করে ফেলছে, 2 নম্বরে খরচ করে ফেলছে। 2 নম্বরে সে খরচ করে ফেলছে। 3 নম্বরে এসে যখন সে দেখলো যে তার হাতে মাত্র 4,000 টাকা আছে, এখন সে আবার 6,000 টাকা চাচ্ছে, কারণ 6,000 টাকা সে এই 2 নম্বরে পেমেন্ট করে ফেলছে। সেই জন্য যতটুকু পেমেন্ট করেছে সেই জার্নালটা এসে যখন আবার ফান্ড চাবে, তখন এক্সপেন্সেসকে ডেবিট করবে। আবার এই যে ক্যাশ অর ব্যাংক, এখানে ক্যাশ লেখা ভুল আর আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। আরে বাবা দাঁড়াও 1 মিনিট। না স্যার, আপনি শুক্রবারে তো ক্লাস নিচ্ছেন 5টায়। হ্যাঁ, স্টুডেন্টকে বলে দিয়ে দিন স্যার। কোন শুক্রবারে? আগামী শুক্রবার? হ্যাঁ, আগামী শুক্রবার না 5টাতে ক্লাস নিতে চাইলেন? হ্যাঁ, সময় আছে তো? হ্যাঁ, 5টা দিক স্যার। আমরা তো আপনাকে আমি আবার বললাম যে স্যার হ্যাঁ। ওকে, তাহলে ডিয়ার পার্টিসিপেন্ট, এই বৃহস্পতিবার ক্লাসটা তো ঠিক আছে নাকি? বৃহস্পতিবার তো হ্যাঁ ঠিক আছে তো স্যার। আপনি যে শুক্রবারে একটা ক্লাস নিতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, এই ডিয়ার স্টুডেন্ট, বৃহস্পতিবার আমাদের 6:45টায় ক্লাস আছে এবং শুক্রবারে 5টায় ক্লাস। সবাই বুঝতে পেরেছেন? স্যার, শুক্রবারে 5টায়, বৃহস্পতিবার 6:45টায়। এখন আমি যেটা বললাম যে এই যে খরচটা এখানে এসে ডেবিট করব, যখন আমি আবার টাকা চাবো, আমি তত টাকাই চাইতে পারবো যত টাকা আমি খরচ করেছি, এর বেশি চাইতে পারবো না। সেই জন্য যে অ্যাপ্রুভ করবে সে দেখবে আমার খরচ কত হয়েছে, যত টাকা আমি খরচ করেছি অত টাকা আমাকে আবার দিয়ে দেবে। এই যে ব্যাংক থেকে আমাকে আবার দিয়ে দেবে। ব্যাংক থেকে আমি তুলে নিয়ে আসবো আবার যত টাকা আমি মানুষকে পরিশোধ করেছি, আমার হাতে নেই। এখন আবার দেখেন, যখন এই 6,000 টাকা নিয়ে আসতাম, আমার কিন্তু আবার এই পেটি ক্যাশ 10,000 টাকা হয়ে গেল। দ্যাট মিন্স স্যার পেটি ক্যাশের অ্যামাউন্টটা অলওয়েজ কি ফিক্সড করতে হয়? জি, পেটি ক্যাশের যে অ্যামাউন্টটা অলওয়েজ মোটামুটি ফিক্সড থাকে। পেটি ক্যাশ অ্যামাউন্ট always will be fixed, always will be the same amount in form of cash or in form of voucher. স্যার, এটাকে রিভলভিং ফান্ড বলা যায়? হ্যাঁ, রিভলভিং ফান্ড। দেখুন, আমি যদি এইটা রিপ্লেস না করতাম, তাহলে এই 2 তারিখ এসেও কিন্তু আমার 10,000 টাকা আছে ইন ফর্ম অফ ক্যাশ, 4,000 টাকা ইন ফর্ম অফ ভাউচার 6,000 টাকা। এই 2 নম্বরে যেদিন আমি এন্ট্রি করি নাই, তখন ইন ফর্ম অফ ভাউচার 6,000, ইন ফর্ম অফ ক্যাশ 4,000। এই 3 নম্বরে এসে যেদিন আমি আবার টাকা চাইলাম, সেদিন সমস্ত খরচকে ডেবিট করে ফেললাম, আমি যা পেমেন্ট করেছি, এবং আমি আবার ব্যাংক থেকে আমাকে আবার 6,000 টাকা দিয়ে দিল। তাহলে আমার আগে ছিল 4, এখন আবার পাইলাম 6। আমার এই পেটি ক্যাশ 10,000 টাকা আবার ক্যাশে রূপান্তর হয়ে গেল। সো দ্যাট এক্সপেন্সেস ডেবিট করে, স্যার এক্সপেন্সেস ডেবিট করে পেটি ক্যাশ ফান্ড ক্রেডিট করলে সেই ক্ষেত্রে তো থেকে 6 কমে গেল। জি জি স্যার, যদি আমি এক্সপেন্সেস ডেবিট করে পেটি ক্যাশ ফান্ড ক্রেডিট করি, পেটি ক্যাশ ক্রেডিট করবেন? জি স্যার। না, পেটি ক্যাশ ক্রেডিট করলে আপনার হাতে টাকা আসলো কোত্থেকে? 6,000 টাকা দরকার, পাবেন কোথায়? হ্যাঁ, ব্যালেন্স থাকবে 4,000। ব্যালেন্স তো আপনি 4,000 থাকতে পারবেন না। আমি তো আগেই বললাম যে পেটি ক্যাশ অলওয়েজ উইল বি ফিক্সড। যখন টাকাটা দিবে তখন তো স্যার পেটি ক্যাশ ডেবিট হয়ে ব্যাংক ক্রেডিট হবে।
তো সেটাই তো যখন যখন দিল মানে কি, আপনি যখনই আপনার প্রয়োজন মনে করবেন যে আমার সম্পূর্ণ টাকাই আমার ক্যাশ দরকার, তখনই আপনি রিপ্লেস করবেন ইওর ফান্ড। যখন রিপ্লেস করতে যাবেন তখন ব্যাংক থেকে আপনার টাকা তুলতে হবে, তাহলে তো আপনি ওই 6,000 টাকা পাবেন না। That case, expenses will be debit and bank will be credit. ব্যাংক মানে কি, আপনি যখন প্রথম এস্টাবলিশমেন্ট হলো ফান্ডটা, তখনও কিন্তু ব্যাংকে ক্রেডিট করেছিলেন। কারণ কি, আপনাকে তো একটা চেক দিয়েছে, আমি তো আগেই বললাম যে কোম্পানির ব্যাংক ছাড়া কোনো ট্রানজাকশন হয় না। তাহলে সে যখন আপনাকে নগদ টাকা দেবে 10,000, সে পাবে কোথায়? সে ব্যাংকে আপনাকে একটা চেক দিয়ে দিয়েছে, আপনি চেকটা নগদ করে ক্যাশ করে নিয়ে আসছেন। সেইভাবে এটাও 6,000 টাকা আমরা দিলাম, রাইট। সেইভাবে আবার আপনাকে এখন চেক দিল, চেক দিয়ে আপনি 6,000 টাকা ব্যাংক থেকে তুলে আনেন, আপনার হাতে আবার 10,000 টাকা হয়ে গেল স্যার। সো আমরা সবসময় মনে রাখবো যে ইমপ্রেসড ফান্ড আর পেটি ফান্ডে 3 টাইপ অফ 3 স্টেপস। ওয়ান ইজ এস্টাবলিশমেন্ট, another is payment, another is replenishing. তো যখন এস্টাবলিশমেন্ট হবে তখন আমরা জানান করব যত টাকা হবে তত টাকা দিয়ে। পেমেন্ট যখন হবে নো এন্ট্রি লিখে ফেলবো, যেদিন আবার আমি টাকা চাবো সেদিন আবার ওই পেমেন্টের গুলা এক্সপেন্সেস লিখে আমি আবার ক্যাশ থেকে টাকা উঠিয়ে নেব। দ্যাট ইজ কল্ড স্যার। এই 2 নম্বরটা স্যার, নো এন্ট্রি মানে কি এখানে বোঝাচ্ছেন স্যার? ওই যে 6,000 টাকা খরচ যে খরচ করা হচ্ছে সেই টাকাটাই? টাকা না, আমি তো এখানে তারিখ দিই না, এই জন্য আপনার বুঝতে পারতেছেন। এখানে ধরেন এটা 1 তারিখ ঘটনাটা ঘটছে, ধরেন এইটা মনে করেন আপনার 3 তারিখে ঘটনাটা ঘটছে, এইটা ধরেন না আপনার 5 তারিখে ঘটনাটা ঘটছে। এখন ক্লিয়ার হয়েছেন? আপনার 3 তারিখে করেছেন কিন্তু কোনো এন্ট্রি দেননি, আপনি 5 তারিখে এসে যখন বলছেন যে না আমার তো সামনে 2-3 দিন বন্ধ আছে, হরতাল আছে, ব্যাংক বন্ধ থাকবে, আমার কোম্পানির খরচ চলে আসতে পারে, আমি আবার 6,000 টাকা নিয়ে আসি, যেহেতু আমি 6,000 টাকা পেমেন্ট করছি, যতটুকু নিয়ে আসবেন পেমেন্টের এগেইনস্টে ততটুকুই আবার ডেবিট হয়ে ব্যাংক ক্রেডিট হবে। এইটা ক্লিয়ার স্যার। এই যে এক্সপেন্স হচ্ছে এটা যে আসছে সেই খরচটাই তো আমি এখানে এসে ডেবিট করলাম। যখন আবার আমি টাকা চাইলাম, আমি যখন মিস্টার এক্স কে দিলাম, আমি যখন 3 তারিখে মিস্টার এক্স কে দিলাম তখন তো আমার কোনো এন্ট্রি দরকার নেই। তাহলে এই নম্বর এন্ট্রিটা আমার তো না লিখলেও চলে স্যার। হ্যাঁ, টোটালি যদি এটা টোটালি না লিখলেও তো আমার অটোমেটিক রেজাল্ট এটাই আসছে। রেজাল্ট তো একই, কিন্তু পেমেন্ট নো এন্ট্রি আপনাকে লিখতে হবে, কারণ আপনি জিনিসটা বোঝেন, সেইটা বোঝানোর জন্য। স্যার 3 তারিখে যদি এন্ট্রি দেই তাহলে সেই এন্ট্রিটা কি হবে স্যার? জার্নালটা কি হবে? আমি তো লিখতে হবে জিনিসটা যে পেটি ক্যাশ থেকে আসছে সেটা জানানোর জন্য। আমার জানা নাই 3 তারিখ কি জানানো হবে, আমি তো বলতেছি নো এন্ট্রি, আমি তো কোনো এন্ট্রি দেবো না। আমি কি করে বলবো যে কি এন্ট্রি হবে? এন্ট্রি হবে মিস্টার এক্স আপনার কাছে ভাউচার নিয়ে আসছে, তাকে 300 টাকা দিয়ে দেন, ভাউচারটা আপনি রেখে দেন। মিস্টার ওয়াই একটা টিএনটি বিল নিয়ে আসছে, তাকে 500 টাকা পেমেন্ট করে দেন, আপনি ভাউচারটা রেখে দেন। এরকম ভাউচার রাখতে রাখতে আপনার কাছে 6,000 টাকার ভাউচার জমা হয়ে গেছে। এখন আপনি এই খরচকে ডেবিট করে ফেলেন, সমস্যাটা কি? তাহলে এখানে যদি আমি এখানে তো খরচ করেছি, সেটা এসে যেদিন আমি আবার নতুন করে ফান্ড চাইলাম, রিপ্লেস করলাম, in that date will book our actual expenditure and further will receive cash from our bank account. স্যার একটু 2টা কোশ্চেন স্যার। জি বলুন স্যার। 1 নম্বর হচ্ছে ধরেন আমার যদি বিভিন্ন খাতে এক্সপেন্স হয়, ওইটা তো স্যার আমি বিভিন্ন নামে লিখবো নাকি শুধু এক্সপেন্সেস নামে লিখবো? না, এখানে তো শুধু আমি বিভিন্ন নামে লিখবো। এটা ধরেন এই সাপ্লাইজ এক্সপেন্সেস হতে পারে, এটা মনে করেন টেলিফোন এক্সপেন্স হতে পারে, এটা মনে করেন ওয়াশা এক্সপেন্সেস হতে পারে, বিভিন্ন। আমি তো শুধু একটা সংক্ষেপে এক্সপেন্স বলবো। তাইলে ধরেন 5-6টা খাতে যদি হয়, 5-6টা এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট এইভাবে হবে? এখানে 50টা হতে পারে, যত খাতে খরচ হবে সমস্ত খাত ডেবিট আর ব্যাংক ক্রেডিট। আমার একটা কোশ্চেন ছিল, বলুন। হ্যাঁ ভাই বলেন, আমি পরে বলছি। স্যার ওই যে প্রথমে আমরা যে এন্ট্রিটা দিছি পেটি ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট, এটা কি স্যার আমার তাহলে লাইফে একবারই দেওয়া লাগবে, এরপর আর দেওয়া লাগবে না? হ্যাঁ, এই একটা সুন্দর কোশ্চেন করেছেন। লাইফে একবারই দিতে হবে, তবে যদি কোম্পানি এই পেটি ক্যাশ ফান্ডের লিমিট বাড়াতে পারে কমাতে পারে,
কোম্পানি যদি বড় হয়ে যায়, মনে করলো যে না 10,000 টাকা তো হচ্ছে না, প্রতিদিন তাহলে ওই ব্যাংক থেকে টাকা আনতে হবে, এটাকে আমি ই করলাম 1 লাখ করে দিলাম, এটাকে আমি লিমিট করলাম 1 লাখ। ঠিক আছে, তাহলে আমার বাড়লো না কমলো? বাড়লো। কতটুকু বাড়ছে? 9,90,000 স্যার, 9,90,000। 9,90,000। এই 9,90,000 দিয়ে আবার একটা এন্ট্রি করতে হবে, পেটি ক্যাশ ডেবিট টু ব্যাংক, তা নাহলে আপনি 10 লাখ টাকা মিলবে না। সেই জন্য যদি ইন কেস অফ ইনক্রিজ অর ডিক্রিজ দি লিমিট অফ দি ইমপ্রেসড ফান্ড or the petty cash fund, in that case you will enter your petty cash fund debit and bank credit. If the limit of the petty cash or impressed fund decrease or increase, সেই ক্ষেত্রে শুধু লাগবে, এছাড়া যদি সেম থাকে জীবনে আর কোনোদিন এন্ট্রি লাগবে না। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমরা আইও নেই উল্লেখ করে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা পেটি ক্যাশ থেকে ক্যাশ নিয়ে যাই আইও স্লিপ দিয়া, জি এটা 3 মাস পরে অ্যাডজাস্ট করি, 1.5 মাস পরে, অনেক সময় ভুলে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই টাকাটা তো অনেক গ্যাপ থাকে। নো এন্ট্রি রিকোয়ার্ড মানে আমি যখনই বিল করব তখনই। আমি তো আগেই বলেছি যে ক্যাশ petty cash fund always fixed 10,000 either in form of cash or in form of voucher. আপনার কাছে তো আইও আছে, সমস্যা কি? আইওতে একটা সিগনেচার নিয়ে নেই। হ্যাঁ, তো রিসিভিং একটা সিগনেচার তো অবশ্যই থাকবে। এরপরে আইও দিতে দিতে আপনার তো 6,000 টাকা হয়ে গেছে, আপনার টোটাল টাকা হলো 10,000, তাহলে আপনি কি করবেন? বা ধরেন 9,000 হয়ে গেল, অথবা 10,000ই ধরলাম, পুরো টাকাটাই টাকা আপনার হাতে নাই, টাকা তো থাকতে হবে আপনার হাতে, আবার ওই খরচগুলোকে ডেবিট করে ব্যাংকে ক্রেডিট করে ফেলবেন। কিন্তু প্রবলেমটা হয় আইও নিলাম 10,000, বিল সাবমিট করছি 15,000, ওই অংশটা নেই না, ওইটা আমার সাথে পার্সোনালি ইয়াতে অ্যাডজাস্ট হয়ে ওইটাতে ইয়া করা দরকার। হ্যাঁ, যদি আইও 10,000 নিয়ে 15,000 টাকার বিল সাবমিট করে, ইন দ্যাট কেস ইউ উইল, যদি আপনার ইমপ্রেস ফান্ডে টাকা থাকে আপনি 15,000 টাকা তাকে একবারে দিয়ে দেবেন, দিয়ে আপনি এক্সপেন্সকে ডেবিট করে ফেলবেন। আর যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে বলবেন যে ভাই তুমি এখন আমার কাছে 4,000 টাকা আছে, 4,000 নাও, আর বাকি 6,000 টাকার ভাউচার তোমার কাছে রেখে দাও, আমি আবার টাকা তুলে আনতেছি, তুমি এই সেকেন্ড হাফে এসে আমার কাছ থেকে নিয়ে যাও। এটা স্যার আমি কিন্তু উল্টা পাই অনেক ক্ষেত্রে, দেখছি 10,000 টাকা নিচ্ছে আমার বিল 15,000 বা 20,000। হ্যাঁ, এটা উল্টা হয়। ওকে, আমরা নিয়েছি আইসিএমে। স্যার ওখানে তো আইওতে 10,000 থাকলে আর 15,000 টাকা তো বিল পালে, যখন বিলটা পেমেন্ট হয়ে গেল তখন তো ওইটাই আইও হিসেবে কাউন্ট হলো 15,000। বিল তো পেমেন্ট হয়নি, যদি আপনার কাছে টাকা না থাকে পেমেন্ট করবেন। উনি বলছে যে পেমেন্ট পেমেন্ট হলে তাহলে তো আইও তাকে দিয়ে দেবেন, আমরা এক্সপেন্ডিচারকে ডেবিট করে তাকে টাকা দিয়ে দেবেন, অথবা শুধু এক্সপেন্ডিচার ডেবিট করে। স্যার আইও মিন কি স্যার? হ্যাঁ, আইওইউ আমি তোমার কাছে পাই। আইও আইওইউ, হ্যাঁ, আইওইউ হলো আই ওন্ট ইউ, মানে অর্থাৎ আমি আপনার কাছ থেকে ধার করেছি, আমি তোমার পাই, আপনি আমার কাছে পান। হ্যাঁ হ্যাঁ, আমি মানে প্রতিষ্ঠান থেকে যদি কেউ নেয় তাহলে প্রতিষ্ঠান তার কাছে পায়, এই জন্য বলে আমি পাই আর কি। স্যার আমি ঋণী। ক্লিয়ার? এবার এই ইমপ্রেস ফান্ড আজকে এই পর্যন্ত থাক, প্রায় 13 মিনিট এক্সেস হয়ে গেছে, ওরা রাগ করে ফেলবে, আমরা নেক্সট ক্লাসে জানান করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, সবাই ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার, শুক্রবার স্যার এই শুক্রবার ক্লাসটা স্যার আমাদের কি মানে অ্যাডভান্স ক্লাস স্যার?